বিএনপি আওয়ামী লীগকে নিজেরা দায়িত্ব নিয়ে পুনর্বাসন করতেছে। এই প্রজন্ম যদি রাস্তায় না নামতো, তারেক রহমানের বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে হইতো না, আর বিএনপির বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখতে হইতো না। তো তারা যদি এই অতীতগুলো ভুলে গিয়ে দুধকলা দিয়ে কালসাপ পোষা শুরু করে, ওই কালসাপের ছোবলে তাদেরকে মরতে হবে। জনাব তারেক রহমানের উপর আপনার কি আস্থা আছে? যেই আওয়ামী লীগের নীল নকশায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হলো, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়েছে। তো এটা তো মশকরা। বিএনপি সরকার বা বর্তমান সরকার যারা আছে তারা হয়তো জুলাই সনদটা বাস্তবায়ন করবে না। তারা যদি এই স্পর্ধা দেখায় বাংলাদেশের মাটিতে যে তারা তাদের জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, জুলাই সনদ বাতিল করবে, তাহলে ওই দিনই তাদের ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকার শেষ দিন। সম্প্রতি জুলাইয়ে পুলিশ হত্যা মামলার বিচার শুরু করার একটা ঘোষণা দিয়েছে সরকার। তাদেরই অনেক নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী এই জুলাইয়ের মাস্টার মাইন্ড তো তারেক রহমান। তাহলে তো তারেক রহমান একটা মামলা 1 নম্বর আসামি হওয়া উচিত। আপনার কি মনে হয় জামাত কোনোদিন সরকার গঠন করতে পারবে? কার্ডস নিয়ে ফলাফল বের করে আনতে হবে, ওই ধরনের বোল্ডনেস লাগবে। তারা যেই ধরনের নিস্তেজ ভূমিকা পালন করেছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে মবের মাধ্যমে সরতে বাধ্য করা হয়েছে। এভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের দলীয় লেজুর বৃত্তি করা বিভিন্ন ব্যক্তিদেরকে, তোষামতকারী ব্যক্তিদেরকে বসাতে থাকে, তারা বাংলাদেশে তাদের যে ক্ষমতার মেয়াদ 5 বছর, এটা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এনসিপি কে জামাতের সাথে জোট করে ভুল করেছে বলে মনে করেন? জারাপুর মতো একজন মানুষ যদি এনসিপি থেকে নির্বাচন করতেন, তিনি শতভাগ জিততেন ঢাকা 9 আসনে এবং তিনি সংসদে যেতেন। আপনাকে ঘিরে বেশ কয়েকটি বিতর্ক আছে, যদি অনুমতি দেন সেই ধোঁয়াশাগুলো কাটাতে কিছু অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এটা শুনলে এখন খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথা মনে পড়ে যায়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনি যখন পদত্যাগ করেছিলেন, তখন গুঞ্জন উঠেছিল আপনি ফাউন্ডেশনের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারেননি, সেই ব্যর্থতার দায়ে, এবং ফাউন্ডেশন থেকে অর্থ আত্মসাৎ করে পদত্যাগ করেছেন। একটা টেন্ডারের মূল্য 115 কোটি টাকা, সেখান থেকে একটা আমার 400 কোটি টাকা কোথা থেকে লুটপাট করবে? 2.5 মাসের কার্যপরিধি বিবেচনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ইতিহাসে আর কোনো সাধারণ সম্পাদক আসবে না যে আমার চেয়ে বেশি কাজ করবে। আপনি, হাসনাত আব্দুল্লাহ এবং আরো একজন মিলে মন্ত্রীপাড়ায় বা মন্ত্রীদের কার্যালয়ে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। অনেকে বলে থাকে যে আন্দোলনটাকে তখন স্তীমিত করার জন্য বা দমিয়ে ফেলার জন্য আপনারা তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমি সিস্টেমের ভিতরে থেকে ওখান থেকে রিভোল্ট করে ডাবল রিস্ক নিয়ে ওখান থেকে বের হয়ে আসছি। আপনাকে অনেকে ব্যঙ্গ করে ছোটদের বঙ্গবন্ধু বলে। জুলাই গণ অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী মেয়েদের মধ্যে আপনার যে একটা জনপ্রিয়তা ছিল, বিয়ের পরে সেই জনপ্রিয়তাটা কমে গেছে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো পলিটিক্যাল রুমের নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া প্রথম সারির একজন সমন্বয়ক, যিনি 17 জুলাই পুলিশের চোখে চোখ রেখে বলেছিলেন হল কেন ছাড়বো। এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন এনসিপি থেকে সর্বোচ্চ ভোট। আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথি সার্জিস আলমের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি তো কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো সেখান থেকে অর্জিত বিশেষ 3টি অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন। প্রথমত মনে হয়েছে যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যক্তিরা, যারা রাজনীতিতে নর্মালি আমরা ভালো মানুষ হিসেবে মনে করি, নির্বাচনে জেতার জন্য তারা যতটুকু যা হওয়া দরকার তাই হতে প্রস্তুত থাকে। আরেকটা টাকা ছাড়া নির্বাচনে জেতা যায় না। আরেকটা প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্ষমতামুখী থাকে, পেশাদারিত্বের চেয়ে ক্ষমতার দিকে ঝুঁকে যাওয়ার তাদের প্রবণতা বেশি। আপনি কি মনে করেন এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? ক্ষেত্র বিশেষে হয়েছে, 300 আসনেই না, কিছু কিছু আসনে টার্গেট করে পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে। আপনার আসনে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? আমি এটা মনে করি। বেশ কিছু আসনের কথা আমি বলতে পারি, যেমন ঢাকা 17-তে, এরপরে ঢাকা 13 মামুনুল হক হুজুর, ঢাকা 18 নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি আমার আসনের কথা বলতে পারি। আমার আসনে এটা বলবো না যে সবগুলো ইউনিয়নে বা ভোট সেন্টারে, হয়তো এমন হতে পারে যে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে 6-7টা ইউনিয়নের 20 থেকে 30টা ভোট সেন্টারে এটা হয়েছে, যেখানে এমন ভোটের পার্থক্য দেওয়া হয়েছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার, যেটা কখনোই সম্ভব না আর কি।
আপনি সর্বোচ্চ ভোট পেয়েও এনসিপি থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন, তারপরেও আপনি সংসদে যেতে পারেননি। এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ বা কোনো হতাশা কাজ করে কিনা? আক্ষেপের কিছু জায়গা থাকে, যে জায়গাটা হচ্ছে যে মানে মানুষ গণজোয়ারের মতো তারা সমর্থন দেওয়া শুরু করেছিল এবং তারা মানে কোনো কিছুর বিনিময় ছাড়াই মাঠে নেমেছিল। তারা একটা পরিবর্তন চাচ্ছিল, তারা ব্যাপকভাবে ভোট দিয়েছে। কিন্তু আমাদের ওই পূর্ব অভিজ্ঞতার সীমাবদ্ধতার জায়গায় বলেন কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেহেতু খুব স্বাভাবিকভাবে এর আগে এরকম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি নাই, তো সেই জায়গা থেকে সামগ্রিক বিষয়গুলো কিভাবে টেক কেয়ার করতে হয় ওই বিষয়গুলোর আমাদের অভিজ্ঞতা ছিল না। তো সেই জায়গা থেকে মানুষ মাঝে মাঝে এটা বলে আর কি, যে ভাই আমরা সবাই ভোট দিলাম, আপনি তো ভোটটা রক্ষা করতে পারলেন না। আবার এইটুকু খারাপ লাগা কাজ করে যে এত মানুষ 1,68,000 মানুষ ভোট দিয়েছে। এটা সরকারি হিসাব মতে, আমাদের হিসাবে এটা আরও বেশি হওয়ার কথা। তো এত মানুষ যে ভোট দিল, এই মানুষগুলোর তো দায়িত্ব নেওয়াটা গুরুত্বপূর্ণ। এই মানুষগুলোর সাথে যখন স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে, হয়রানি করে, হুমকি দেয়, তখন খারাপ লাগাটা কাজ করে। আর দিন শেষে মনে করি সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। এমপি হওয়াটাই যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন না, কিন্তু এই যে মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসাটার চেয়ে বড় কিছু নাই আসলে। মানে আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তার উপজেলায় আমি বিজয়ী হয়েছি, তো এটা আমার কাছে অনেক ভালো লাগার। তো দিন শেষে একটা জিনিস মনে হয় আসলে, যে মানুষের এই আমানতটা, ভোটটা রক্ষা করার জন্য আমাদেরকে এখন থেকে আরেকটা লড়াই শুরু করতে হবে। কারণ স্থানীয় নির্বাচন আসছে, এই নির্বাচনে আমার মনে হয় আর কি যে আমাদের যে জোট, এই জোট যদি একসাথে শেষ সময় গিয়ে একসাথে স্থানীয় নির্বাচনটা করে, বাংলাদেশের অধিকাংশ জায়গায় স্থানীয় নির্বাচনে আমাদের এই জোট বিজয় লাভ করবে। সো দিন শেষে যেমন কিছুটা আক্ষেপ আছে, আবার অনেক ভালো লাগাও আছে, যে পরিমাণে শ্রদ্ধা, সম্মান, স্নেহ পেয়েছি এলাকার মানুষের কাছে, তারা যেই পরিমাণে আস্থা রেখেছে, এটার চেয়ে বড় কিছু পাওয়ার নাই আসলে। বাংলাদেশে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমানের উপর আপনার কি আস্থা আছে? ব্যক্তি তারেক রহমান যেই ধরনের কথা বলছেন, পদক্ষেপ নিচ্ছেন, তার যে বিভিন্ন ছোট ছোট আচরণ, এগুলো ভালো লাগার মতো, ভালোটাকে ভালো বলাই যায়। কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কতটা ভালো করবেন সেটা সময় সাপেক্ষ বিষয়। সেটা নিয়ে মতামত এখন কিছুটা দেয়া যায়, সম্পূর্ণ দেয়া যায় না। যেমন তারই তো নেতাকর্মীরা গতকালকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন কোয়ালিফাইড একজন গভর্নরকে তার নেতাকর্মীরা যেভাবে মব সৃষ্টি করে অসম্মানজনকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে বিদায় করেছেন, এটা তো খুবই খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। তাদের একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম ভাই, তিনিও তার জায়গা থেকে এটা নিন্দা জানিয়েছেন। তো এরপরে আমরা দেখলাম যে আমাদের ভোক্তা অধিদপ্তর একজন সহকারী পরিচালক, তিনি মাঠ পর্যায়ে গিয়েছিলেন একটা বাজারে অভিযানের জন্য। সেখানে এক বিএনপির নেতা, বাজারের মালিক সমিতির সভাপতি সম্ভবত, তিনি যেভাবে মব তৈরি করে তাকে সেখান থেকে বের করে দিলেন, খুবই অনাকাঙ্ক্ষিত। আবার এরকম বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গায় দেখছি, যেখানে বিএনপির কিছু নেতাকর্মীরা তাদের জায়গা থেকে মানে প্রত্যেকটা জায়গায় দলীয় তোষামতকারী কাউকে বসাতে হবে, এই প্রতিযোগিতায় তারা এখন মত্ত। তো এটা যদি হয় তাহলে আমরা তো আরেকটা আওয়ামী লীগ দেখতে পাবো। এভাবেই তো যখন প্রত্যেকটা জায়গায় তারা দলীয় একটা মানে স্বৈরতন্ত্র কায়েম করে, ওইভাবেই তো নতুন স্বৈরাচার তৈরি হয়। সো আমাদের এটা দেখার অপেক্ষায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে তার মন্ত্রীদেরকে, তার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে দেশের জন্য, মানুষের জন্য কাজে লাগাতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, এটার ভিত্তিতে তাকে যাচাই করা যেতে পারে আরেকটু সময় নিয়ে। এবং দলীয় প্রধান তারেক রহমান তার জায়গা থেকে কিভাবে তার স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, এটার উপরে তাকে আমরা যাচাই করব। তো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং দলীয় প্রধান হিসেবে তারেক রহমানকে এখনও পজিটিভ কিছু বলার মানে বৃহৎ অর্থে এখন পর্যন্ত এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই নাই। কারণ তার জায়গা থেকে গতকালকে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে নিয়ে তিনি তার জায়গা থেকে
পিলখানা হত্যাকাণ্ডের যারা আমাদের শহীদ অফিসার ভাইরা তাদের ওখানে তিনি শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছেন। যেই আওয়ামী লীগের নীল নকশায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হলো, আমার অফিসার ভাইদেরকে শহীদ করা হলো, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়েছেন। তো এটা তো মশকরা। তো পুরো বাংলাদেশে আবার আমরা দেখছি যে বিএনপির জায়গা থেকে যেটা করতেছে, বিএনপি আওয়ামী লীগকে নিজেরা দায়িত্ব নিয়ে পুনর্বাসন করতেছে। তো তারা মনে করতেছে যে বাংলাদেশের যে মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে একটা গণজোয়ার তৈরি হয়েছে পরিবর্তনের, তারা তো পুরাতন বন্দোবস্ত ভাঙতে পারবে না, তাদের ওই সামর্থ্য আসলে নাই, এটা বোঝা হয়ে গিয়েছে, তারা ফেইল্ড এই জায়গায়। সো নতুন বন্দোবস্তকে তারা প্রতিরোধ করতে চায়, থামাতে চায়। এই জন্য তারা যখন দেখতেছে নিজেদের পাড়া এটা সম্ভব না, তারা এবার আওয়ামী লীগকে নিয়ে আসছে। বিএনপি আওয়ামী লীগ দুই ভাই হয়ে তারা এটা প্রতিরোধ করতে চায়, কিন্তু তারা আসলে নিজেদের কবর নিজেরাই খুঁড়তেছে। তারা এইটুকু বোঝার চেষ্টা করতেছে না বিগত 17 বছরে কারা তাদের কোমর ভেঙে দিয়েছিল, কারা তাদেরকে দল হিসেবে পঙ্গু বানিয়ে দিয়েছিল। এই প্রজন্ম যদি রাস্তায় না নামতো, তারেক রহমানের বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে হইতো না, আর বিএনপির বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখতে হইতো না। তো তারা যদি এই অতীতগুলো ভুলে গিয়ে তাদের জায়গা থেকে আবার ওই দুধকলা দিয়ে কালসাপ পোষা শুরু করে, ওই কালসাপের ছোবলে তাদেরকে মরতে হবে। এবং আমরা এইটুকু বলতে পারি, তারা যত ওই পুরাতন বন্দোবস্তের যত দল মিলে জোট পাকাক না কেন, বাংলাদেশে তাদের ওই ধরনের স্বৈরাচার কায়েম করার আর সুযোগ এই প্রজন্ম আর দিবে না। আর একবার যদি আবার প্রতিরোধ হয়, এই প্রজন্ম যদি প্রতিরোধ করে, তাহলে তাদের আর এই বাংলাদেশে কোনোদিন রাজনীতির সুযোগ থাকবে না। তো এই জন্য আমরা আসলে আমাদের জায়গা থেকে চাইবো যে জনাব তারেক রহমান, তার প্রতি আমাদের আশা আছে। আসলে তিনি কিছু ভালো দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি নির্বাচনের পরে ক্ষমতায় যাবেন, একজন প্রধানমন্ত্রী হবেন, তার পূর্ব মুহূর্তে পরাজিত যে দুই দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির প্রধানদের সাথে তিনি নিজে গিয়ে সাক্ষাৎ করেছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে পজিটিভ একটা দৃষ্টান্ত, এটাকে আমরা পজিটিভ বলি। তার যে চলাফেরা, এগুলোকে আমাদের পজিটিভ মনে হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে ব্যক্তি তারেক রহমান ভালো হওয়া আর প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা দলনেতা তারেক রহমান ভালো হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ব্যক্তি তারেক রহমানের চেয়ে ওই দুইটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কিছুক্ষণ আগে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে মবের মাধ্যমে সরতে বাধ্য করা হয়েছে। তো বর্তমানে যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, আমরা তো জানি যে তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ছিলেন বা গার্মেন্টস ফ্যাক্টরি পরিচালনা করতেন। তো একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, এইটা কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে? প্রথমত হচ্ছে এটা খুবই দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারকে একটা জিনিসের জন্য আমি নির্দ্বিধায় ধন্যবাদ দিতে পারি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে তাদের জায়গায় সরকারের পক্ষ থেকে যখন মানুষগুলোকে নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল, তারা দলীয় কোনো কিছু না দেখে তাদের জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিফাইড মানুষটাকে সেখানে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এসেই প্রত্যেকটা জায়গায় কিভাবে তাদের দলীয় তোষামতকারী মানুষদেরকে দিয়ে দলীয় কন্ট্রোল নেওয়া যায়, এই চেষ্টা শুরু করেছে। যেখানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন একটা কঠিন মুহূর্তে আছে এবং বিএনপিকে সরকার হিসেবে এই চ্যালেঞ্জটা উতরে যেতে হবে যে বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে একটা সাস্টেইনেবল ওয়েতে সামনের দিকে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। সেই জায়গায় কোনো দল টল এসব তোষামতকারী না দেখে দেশের কিংবা দেশের বাইরে আছে এমন বাংলাদেশের কেউ সবচেয়ে কোয়ালিফাইড যে মানুষটা, এমন অনেকে আছে, অক্সফোর্ডে আছে, হার্ভার্ডে আছে, এরকম বা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে মানুষ নিয়ে এসে এখানে দায়িত্ব দেওয়া দরকার ছিল। আহসান এইচ মনসুর, তিনি এরকম একজন কোয়ালিফাইড মানুষ। তারা এমন একজনকে দিল যিনি কিছুদিন আগে নির্বাচনে তাদের একটা ইউনিটের দলীয় সদস্য হিসেবে কাজ করেছে। তিনি নিজে একজন ঋণ খেলাপি, তিনি একটা সোয়েটার গার্মেন্টস কোম্পানির একটা মালিক, এবং কিছুদিন আগেও ঋণ খেলাপি হয়ে তিনি মাপ টাপ চেয়ে কোনো মতে সময় বাড়িয়ে নিয়ে আবার তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে কন্টিনিউ করতেছেন। এবং তার এই জায়গায় শুধুমাত্র কিছু ওই অনার্স মাস্টার্স ডিগ্রি ছাড়া ওই ধরনের বড় কোনো কোয়ালিফিকেশনস তার নাই, যেটা দিয়ে তিনি পুরো একটা দেশের অর্থনীতির চালিকা শক্তির যে সেন্টার, মাথা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, এরকম কিছু তার নাই। তাকে এনে বসায় দেওয়া হইল। দুঃখজনকভাবে এটাই সত্য যে সাবেক যিনি গভর্নর ছিলেন, সদ্য সাবেক, তাকে ন্যূনতম একটা সম্মানের বিদায় দেওয়ার মতো মানসিকতা দেখাইতে পারে নাই।
একটা মব তৈরি করে বিদায় দেওয়া হয়েছে। এবং দিন শেষে আমাদের কাছে, মানে আমার কাছে এটা ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় আর কি, যে এটা খুবই খারাপ একটা ধারা বিএনপি তৈরি করলো। এভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের দলীয় লেজুরবৃত্তি করা বিভিন্ন ব্যক্তিদেরকে, তোষামতকারী ব্যক্তিদেরকে বসাতে থাকে, তারা বাংলাদেশে তাদের যে ক্ষমতার মেয়াদ 5 বছর, এটা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। বিএনপি সরকার কত বছর বা কতদিন ক্ষমতায় থাকতে পারে বলে মনে করছেন? এটা তাদের কাজের উপর নির্ভর করবে। তারা যদি যে ভুলগুলো করছে, সমালোচিত হচ্ছে, পূর্বের পুরাতন বন্দোবস্তের কিংবা আওয়ামী যে রীতিগুলো তারা আবার নতুন করে পালন করা শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এটা যদি তারা কন্টিনিউ করে তাদের মেয়াদ তারা পূরণ করতে পারবে না। আর যদি এই জায়গা থেকে শিক্ষা নিয়ে তারা সংশোধন করে সামনের দিকে আগায়, তাহলে পারতেও পারে। একটি গুঞ্জন উঠছে যে বিএনপি সরকার বা বর্তমান সরকার যারা আছে তারা হয়তো জুলাই সনদটা বাস্তবায়ন করবে না বা জুলাই সনদ হয়তো বাতিল করে দেবে। যদি জুলাই সনদ বাতিল করে দেয়া হয় তাহলে বাংলাদেশের বিপ্লবীদের অবস্থা কি শ্রীলঙ্কার যেই 12 জন বিপ্লবীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের মতো হয়ে যাবে কিনা? প্রথমত হচ্ছে বিএনপি কিংবা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির দলীয় প্রধান, তারা যদি এই স্পর্ধা দেখায় বাংলাদেশের মাটিতে যে তারা তাদের জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, জুলাই সনদ বাতিল করবে, গণভোটকে বাতিল করে দিবে, তাহলে ওই দিনই তাদের ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকার শেষ দিন। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন ওটার উত্তর এখানে একটা আছে, যে ওই দিন থেকে তারা নিজেদের পতনের যে কবর, সে কবর রচনা করা শুরু করলো। একদম বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব, জিওগ্রাফি, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সভ্যতার বেড়ে ওঠা, এই জায়গাগুলোর সাথে শ্রীলঙ্কার তুলনা করে লাভ নাই। এখানকার মানুষ একটু ঘাড়তেরা টাইপের, ভালোর ভালো খারাপের খারাপ। এখানকার মানুষ অনেক সময় চুপ করে অনেক কিছু সহ্য করে যায়, যেমন 16 বছর গেছিল, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে গিয়ে একবার ঘুরে দাঁড়ায়, সে যেই হোক, যত বড় স্বৈরাচার হোক আর যত বড় দানব হোক, সব উপড়ে ফেলবে একেবারে, কেউ টিকতে পারবে না। তো আমরা তো এই প্রজন্মটা এখানে কিন্তু 5 বছরের বাচ্চা থেকে শুরু করে ওই 60, 70, 80 বছরের মানুষ এবার রাস্তায় নেমেছিল। সো এক প্রজন্ম না, 3 প্রজন্ম এই অভ্যুত্থানের সাক্ষী। এই 3 প্রজন্ম সময়ের প্রয়োজনে যদি আবার নামে, এর আগের অভিজ্ঞতা আমাদের ছিল না যে অভ্যুত্থানের পর কী করতে হবে, এবার কিন্তু এই অভিজ্ঞতা আছে। কেউ যদি এই বিশ্বাসঘাতকতা করার সাহস পর্যন্ত করে, স্পর্ধা দেখায়, তাদের আর অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। এইটুকু এই জন্য বলতে চাই বিএনপিকে, আমরা চাই তারা বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে টিকে থাকুক, গণতান্ত্রিক উত্তরণের পথে তারাও একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে থাকুক। কিন্তু আমরা এটাও চাই তারা যেন মেজর জিয়াউর রহমানের যে আদর্শটা, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিত্বটা, আপসহীনতাটা, বাংলাদেশ পন্থাটা, এটা যেন শুধু নামমাত্র স্লোগানে আর কথায় না, বরং কাজের মধ্যে দিয়ে ধারণ করে। তাহলে তারা তাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের ভবিষ্যৎ দেখি। যদি তারা ওই জুলাই সনদ বাতিল করার, গণভোট বাতিল করে স্পর্ধা দেখায়, তারা তাদের জায়গা থেকে নিজেদের রাজনৈতিক কবর রচনা করবে। সম্প্রতি জুলাইয়ে পুলিশ হত্যা মামলার বিচার শুরু করার একটা ঘোষণা দিয়েছে সরকার। আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটি সঠিক? প্রথমত হচ্ছে জুলাই এবার পুলিশ হত্যার যে ঘটনাগুলো ঘটেছে, পুরো জুলাইয়ের যে কোনো হত্যাকাণ্ডই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই পুলিশ হত্যার যদি বিচার হয় না, এই বিচারের প্রথম যে হচ্ছে ওই আসামি 1 নম্বর হওয়া উচিত শেখ হাসিনা। কারণ এবং ক্রমান্বয়ে আওয়ামী লীগের অন্যান্য যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কোনো একটা পক্ষ, পুলিশ বাদ দেন, ছাত্র জনতা বাদ দেন, কোনো একটা পক্ষ তার জায়গা থেকে গুলি করে ইচ্ছা মতো মানুষ খুন করছে, 1000 মানুষ খুন করে ফেলেছে। ওই মানুষগুলো বা ওই আরেকটা পক্ষ যারা খুন হলো, তারা তাদের জায়গায়, আপনার কি মনে হয় তাদের শরীরে রক্ত মাংস নাই, তারা এটা প্রতিরোধ করবে না? এই প্রতিরোধ করতে গিয়ে আরেক পক্ষের যদি ধরেন ওই কেউ একজন তার জায়গা থেকে 1000 মানুষকে মারলো, আর আরেক পক্ষ সে তো চেষ্টা করবে 10টা মানুষকে মারার। তো এইটাকে নতুন করে ইস্যু ক্রিয়েট যদি কেউ করতে চায়, বা বিএনপি যদি এই চিন্তা করে যে তারা তাদের জায়গা থেকে যে এইটা করে যারা জুলাই আন্দোলনে ছিল, এনসিপি নেতৃত্বের জায়গা ছিল, জামায়াত ইসলামের তাদের অধিকাংশ নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা ছিল, তাদেরকে চাপে রাখবে, রাজনৈতিকভাবে মামলা দিয়ে হয়রানি করবে, জেলে নিয়ে যাবে, এই যদি হয় বিএনপির চিন্তা,
তাহলে তো তাদেরই অনেক নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী এই জুলাইয়ের মাস্টার মাইন্ড তো তারেক রহমান। তাহলে তো তারেক রহমান মানে একটা মামলা 1 নম্বর আসামি হওয়া উচিত। তারপরে ওই যে আমাদের রাকিব ভাই নাকি ছিল যাত্রাবাড়ির কি ছিল বলতেছিল, অধিনায়ক না জেনারেল এরকম কিছু একটা ছিল, ছাত্র দলের সভাপতি। তাহলে রাকিব ভাই তো 2 নম্বরে থাকা উচিত ওই মামলায় আসামি হিসাবে। তারপর আমাদের নয়ন ভাই যুব দলের দক্ষিণের সেক্রেটারি, মানে উনি তো ওনার জায়গা থেকে সকল পরিকল্পনা বলছে যে উনি কীভাবে রাজপথে ছিল, লড়াই করছে ওই সেক্টরে আর কি, সেক্টর কমান্ডার। তো নয়ন ভাই তো তারপরে 3 নম্বর আসামি হওয়া উচিত। তো আসলে দিন শেষে এত বড় একটা অভ্যুত্থানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটাই থাকবে। সো কেউ যদি ওইটাকে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক দলগুলোকে চাপে রাখার জন্য ব্যবহার করতে চায়, এটা বরং হিতে বিপরীত হবে। এই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তাকে এবং জনাব তারেক রহমান দুইজনকে একটা জিনিস বলতে চাই। আসলে তারা দুইজনের কেউই অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিল না, এবং দুইজনই তাদের জায়গা থেকে যখন দেশের বাইরে ছিল ভালো ছিল, এবং তারা তাদের জায়গা থেকে এই যে জীবন কাটিয়েছে, মানে এটা আরামায়েশের জীবনই ছিল। একজনের জায়গা থেকে যেভাবে ছিল, হয়তো দেশে থাকতে পারে না, এটা একটা কষ্টের জায়গা আছে, এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি। তো ওই কষ্টের জায়গার প্রতিফলন তো তাদের দেশে এসে দেখাইতে হবে যে এখন তো দেশে আছে, এত বড় একটা স্বাধীনতা পেয়েছে, ক্ষমতা পেয়েছে, তো ওইটুকু তো মূল্যায়ন করতে হবে। তা না করে তারা যদি আবার মানে পুরাতন রাজনৈতিক নীল নকশা তৈরি করতে চায়, এককভাবে ক্ষমতার আধিপত্য বিস্তার করতে চায়, এটা অবশ্যই তাদের জন্য হিতে বিপরীত হবে। আপনি কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান কেন রাষ্ট্রপতি চুপ্পুকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন বা পিলখানা হত্যার ওই জায়গাটাতে কেন নিয়ে গিয়েছিলেন, এটা নিয়ে সমালোচনা করেছেন। আপনার দলীয় প্রধান এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামও বলেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে গণহত্যার দায়ে প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করতে হবে। তো এখানে জনমনে একটি প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামরা যখন উপদেষ্টা ছিলেন তখন তারাও তো এই রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই তারা শপথ গ্রহণ করেছিলেন। তো তখন কেন এই পদক্ষেপগুলো নেওয়া হয়নি, বা এই কথাগুলো বা গণহত্যার দায়ে অভিযুক্ত আসামি চুপ্পু আপনারা এই কথাগুলো তখন কেন তোলেননি? কেন, আমরা তো একদম দেখেন 5 অগাস্ট আমরা যখন প্রথম মিডিয়ার সামনে কথা বলি সন্ধ্যার সময়, তার আগে আমাদের এনসিপির আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক যে ছিল, কেন্দ্রীয় সমন্বয়ক, তাদের মধ্যে 1 নম্বরে যার নাম ছিল এবং 1 দফার ঘোষক নাহিদ ইসলাম, তিনি একটা ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। আমরা কিন্তু জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম, বিপ্লবী সরকারেরও কথা বলা হয়েছিল, ওইটা যদি না হয় তাহলে জাতীয় সরকার। কিন্তু বিএনপি এবং জনাব তারেক রহমান সেটা না করে দিয়েছিলেন। তাদের প্রথম বাধায় কিন্তু জাতীয় সরকারটা হয় নাই, নাহলে সেদিনে জাতীয় সরকার হতে পারতো। এরপরে তারা তাদের জায়গা থেকে হয়তো ভেবেছিল জাতীয় সরকার হলে হয়তো জাতীয় সরকার হয়তো একটু 2-3 বছর থাকবে। তো বিএনপির হচ্ছে এই ধরনের শুরু থেকে 5ই অগাস্ট থেকে তাদের নিজেদের দ্রুত ক্ষমতায় যাওয়াকে প্রায়োরিটি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলো বাংলাদেশের স্বার্থে ভালো হতো, মানুষের স্বার্থে ভালো হতো, এগুলোতে তারা বাধা দিয়েছে, পিছু টান তৈরি করেছে। এরপরে আমাদেরকে ওই মুহূর্তে এটা 8ই অগাস্টেও এটা করা সম্ভব ছিল যে বর্তমান রাষ্ট্রপতি যাকে বসিয়ে রাখা হয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, ওনাকে বাদ দিয়েও এটা আসলে তখনও করা যেত, কিন্তু তখন করা যায় নাই, এই ধরনের ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এরপরে আপনি দেখবেন 8 আগস্টের পরে বারবার কিন্তু একাধিকবার মানে চুপ্পু সাহেব নিজেও ওনার কয়েকদিনের আগের সাক্ষাৎকারে বলেছেন যে ওনাকে বারবার ওখান থেকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টায় বিপ্লবীরা কিংবা যারা রাজপথে ছিল ছাত্র জনতা, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করেছে এই চেষ্টা, কিন্তু তিনি নিজের সাক্ষাৎকারে বলেছেন বিএনপি তাকে সবসময় শক্ত একটা সমর্থন দিয়ে ওই জায়গায় বসিয়ে রেখেছে। তার মানে এই যে চুপ্পু মাস্ট গো যে স্লোগান উঠেছিল, এই জায়গায় সবচেয়ে বড় বাধা ছিল বিএনপি এটা করতে দেয় নাই। এরপর এখানে সামরিক সশস্ত্র বাহিনীরা ছিল, আওয়ামী লীগের কিছু লেজ বাংলাদেশের মধ্যে রেখে কখনো এই সংস্কারটা বা পরিবর্তনটা, কাঙ্ক্ষিত পরিবর্তনটা সম্ভব না। কিন্তু এই জায়গায় বরাবরই বিএনপি তাদের জায়গা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং সর্বশেষ যেটা দেখাই গেল, যেটা হচ্ছে চুপ্পু সাহেবের যে কথা, সেই কথা থেকে শুরু করে বর্তমানে বিএনপির যে অবস্থান, তারেক রহমান যে অবস্থান নিজে ক্যারি করছেন, এটা বুঝাই গেল যে তারা তাদের জায়গা থেকে এটা চেয়েছিল। এই কারণে আসলে তখন এটা সরানো সম্ভব হয়নি।
তো আগামীতে কতটুকু হবে এটা তো আমরা বিবেচনা করবোই, জনগণও বিচার করবে। কিন্তু এই 1.5 বছরেও কাঙ্ক্ষিত যতগুলো পরিবর্তন বাংলাদেশের রাষ্ট্রে হতে পারতো, সংস্কার হতে পারতো, এগুলো না হওয়ার ক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে অনেক পিছুটান তৈরি করেছে, বাধা দিয়েছে। কারণ তারা একটা জায়গা থেকে নিজেদেরকে দেখেছে যে তারা খুব দ্রুত ক্ষমতায় যাচ্ছে। তো তারা যদি ক্ষমতায় যায়, এই সংস্কারগুলো যদি হয়, তাদের ক্ষমতার জায়গাটা কমে যাবে, জনগণ বেশি এম্পাওয়ার হয়ে যাবে, ক্ষমতাবান হয়ে যাবে। তো এটা তো তারা মেনে নিতে পারে না, তারা তো ক্ষমতা একটু ভোগ করতে চায় আর কি। এই জন্য এই বাধাগুলো তৈরি করা হয়েছিল। জাতীয় সংসদে উচ্চকক্ষ কি গঠিত হবে বলে আপনার মনে হচ্ছে? আর যদি উচ্চকক্ষ গঠিত হয় সেখানে কি আপনি থাকবেন? উচ্চকক্ষ গঠিত অবশ্যই হতে হবে, এটা যেমন জুলাই সনদের একটা ডিমান্ড। আবার বিএনপিও তো তাদের জায়গা থেকে তাদের 31 দফায় এটার কথা বলা আছে যে উচ্চকক্ষ গঠন করা হবে। তো অবশ্যই কক্ষ গঠিত হইতে হবে, হবে কি না এটা কোনো কথা না, হতেই হবে। আর আমার সিদ্ধান্ত তো আমার দলের। আমি আসলে আমার জায়গা থেকে চাই দেশের জন্য এবং মানুষের জন্য সংসদে গিয়ে কথা বলতে, পলিসি তৈরিতে ভূমিকা রাখতে। সেই জায়গায় বিতর্ক, সংসদটাও একটা বিতর্কের জায়গা হয়ে উঠবে। এবং আমরা মনে করি আমরা এই প্রজন্মের 10 জন মিলে আমরা অন্তত 100 জনের বিরুদ্ধে আমরা জনগণের পক্ষে কণ্ঠস্বর হয়ে কথা বলতে পারবো। তো সেই জায়গায় সবারই তো ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। এখন দলের সিদ্ধান্ত দল কী করে। আপনার দল থেকে বর্তমানে 2 জনকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের মেয়রের প্রার্থী করা হয়েছে, এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা জানতে চাই যে আপনার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আপনি কাকে মেয়র হিসেবে দেখতে চান উত্তর এবং দক্ষিণে? এখনও আসলে ঠিক হয় নাই। প্রাথমিকভাবে একটু আলোচনা হয়েছে, একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের এনসিপির পক্ষ থেকে। সেখানে আমাদের সহযোদ্ধা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের কথা বলা হয়েছে। আবার মাঠ পর্যায় থেকে একটা সেন্টিমেন্ট আছে নাসিরউদ্দিন পাটোয়ারির, কারণ তিনি যেভাবে ফাইট করেছেন ঢাকা 8 আসনে। তো দল প্রাথমিকভাবে আসিফ মাহমুদের কথা চিন্তা করেছে, এখন এটা ফাইনাল হয় নাই। এটা হয়তো যখন হবে তখন দল খুব স্বাভাবিকভাবে সামগ্রিক বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার এটা দেখে ভালো লাগছে যে দক্ষিণে এমন 2 জন আছে, 2 জনই তাদের জায়গা থেকে যোগ্য, এবং 2 জনেরই একটা আলাদা মানুষের কাছে জনপ্রিয়তার জায়গা আছে। তো দক্ষিণে অবশ্যই আমরা তো এটা বিশ্বাস করি যে আমরা এই 2 জনের একজন আমাদের সহযোদ্ধাকে ঢাকা দক্ষিণের আগামীর কর্ণধার হিসেবে দেখতে পাবো। আর ঢাকা উত্তরে এখন পর্যন্ত প্রাথমিক সিদ্ধান্ত হয়নি। আসলে ঢাকা উত্তরে এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এরপরে মহানগর উত্তরের এনসিপির সেক্রেটারি সর্দার আমিরুল ইসলাম, এবং যুবশক্তির আমাদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। 3 জন তাদের জায়গা থেকে আগ্রহ প্রকাশ করেছেন। সো দল তাদের জায়গা থেকে দেখা যাক কাকে সিদ্ধান্ত নেয়, ঠিক করে। তবে একটা জিনিস হচ্ছে, আমি আমার জায়গা থেকে চাই এনসিপির বাইরে, স্পেশালি হচ্ছে জামায়াত ইসলামের ক্ষেত্রে একটা অপিনিয়ন দিতে চাই। জামায়াত ইসলামের আসলে তারা যদি তাদের গতানুগতিক যে পলিটিক্সটা করে আসতেছে, এই পলিটিক্যাল চিন্তা থেকেই যদি আবার মেয়রে প্রার্থী দিতে চায়, এখানে তাদের বের হয়ে আসা খুব টাফ হবে। তো তাদের এমপি ইলেকশন করছে এমন একজনকে আমি মনে করি যে তাদের ঢাকা মহানগর উত্তরে মেয়র হিসেবে ইলেকশন করানো উচিত। এটা আমার অপিনিয়ন। এটা হচ্ছে শিশির মনির ভাই। উনি একই সাথে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় ওই ইনফ্লুয়েন্স থেকে শুরু করে ওনার ক্যাপাবিলিটির জায়গা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ঢাকা মহানগর উত্তরে বা কিংবা ঢাকা মহানগরের যেখানেই হোক না কেন, ওনাকে ইলেকশন করে ওনাকে সংসদে আসলে পাঠানো উচিত। আপনার কি মনে হয় জামাত কোনোদিন সরকার গঠন করতে পারবে? জামায়াতকে আমি এই নির্বাচনের অভিজ্ঞতার জায়গা থেকে যে জায়গায় দেখেছি, জামায়াত অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কোনো একটা সময় বেশি জনসমর্থন বাংলাদেশে ক্যারি করতে পারে। কিন্তু এখানে অনেকগুলো প্রভাবক কাজ করবে। যদি জামায়াত এখন তুলনামূলক নীরব বিরোধী দলের ভূমিকা পালন করে, যদি বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়, তাহলে এখানে শুরুতেই গোড়ায় গলদ আর কি, জামাত কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। আরেকটা জায়গা হচ্ছে, ধরেন আওয়ামী লীগ পুনর্বাসিত ওইভাবে হইল না, একটা মিনিমাম লেভেলে হইলো, ছোট আকারে থাকলো, বিএনপি আছে, কিন্তু জামায়াত যদি তাদের যে মনস্তত্ত্ব, যে ওয়েলফেয়ার পলিটিক্স, ওই ওয়েলফেয়ার পলিটিক্স তারা নির্বাচিত হওয়ার পরে করলে কোনো সমস্যা নেই, নির্বাচনের 1 মাস আগে পর্যন্ত করলেও সমস্যা নেই, কিন্তু নির্বাচনের আগের 1 মাস, আগের 7 দিন, আগের 3 দিন, কিংবা স্পেশালি নির্বাচনের দিন ফলাফল ঘোষণা করা পর্যন্ত, এইবার আমি তাদেরকে যে অভিজ্ঞতায় দেখেছি,
এটা করলে তাদের ক্ষমতায় আসা খুবই কঠিন। তাদের ওই আগের 3 দিনের 7 দিনের কিংবা নির্বাচনের দিনের যে মনস্তত্ত্ব এটা পরিবর্তন করতে হবে, ওই গার্ডস নিয়ে ফলাফল বের করে আনতে হবে, ওই ধরনের বোল্ডনেস লাগবে। মানে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, তারা যেই ধরনের মানে নিস্তেজ ভূমিকা পালন করেছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তো আরেকটা জিনিস হচ্ছে খরচের বিষয়। আপনি বাংলাদেশে তো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে। তো আপনি যদি মনে করেন যে এই এনভায়রনমেন্টে আপনি 30 লাখ টাকা নির্বাচন করবেন, ওই তাদের ইয়ানতের টাকা দিয়ে, যে যার টাকা দিয়ে নির্বাচন বের করে নিয়ে আসবেন, এটা এখনই ওই দিন আসে নাই। আপনি ওই সিস্টেমটা নিজে এসে তৈরি করবেন, সমস্যা নেই, করেন। তার আগে যেই সিস্টেমটা আছে এই সিস্টেমটার কাছাকাছি তো যাইতে হবে। বিএনপি যদি 100 টাকা খরচ করে, আপনার তো 50 টাকা খরচ করার চিন্তা মানসিকতা থাকতে হবে। কিন্তু সেটা না করে আপনি যদি মনে করেন যে যার মতো করে খরচ করে যাবে, এই চিন্তা দিয়ে অন্তত এই সময়ে, এই পর্যায়ে বা আজকে থেকে 5 বছর পরে এই গতানুগতিক কালচারে ক্ষমতায় আসা, এটা খুবই টাফ, এটা অসম্ভবের কাছাকাছি। এনসিপিকে জামাতের সাথে জোট করে ভুল করেছে বলে মনে করেন? না, এটা মনে করি না। আসলে মনে করি না এই কারণে যে এনসিপি আসলে প্রথমবারই আত্মপ্রকাশের 1 বছরের আগেই একটা রাজনৈতিক দল হিসেবে এককভাবে নির্বাচন করে আসলে হয়তো 1-2টা আসন জিততে পারতো, হয়তো বা পারতো না, এরকম হতো। কিন্তু বাংলাদেশের পাওয়ার পলিটিক্সের কালচারে সংসদের প্রতিনিধিত্বটা জরুরি। আমার সারা দেশের নেতাকর্মীরা আমার ওই 6 জন সংসদ সদস্যকে সংসদে কথা বলতে দেখে তারা সাহস পাবে, তারা স্পৃহা পাবে। এবং আমি মনে করি ওই 6 জনের ভয়েস 294 জনের ভয়েসের যে কোনো অংশে কম থাকবে না। তো সেই জায়গা থেকে এই প্রতিনিধিত্বটাও জরুরি ছিল। এবং আমরাও যে যেতে পারি, 26 বছরের 27 বছরের একটা ছেলেও যে সংসদে এমপি হিসেবে যেতে পারে, ওইটুকু আস্থা তো মানুষের পাইতে হবে মাঠ পর্যায়ে। তো এটার জন্য এটা জরুরি ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বাচনী জোটটা একদম দলের ভালো সিদ্ধান্ত ছিল। কারণ দেখেন, জারাপুর মতো একজন মানুষ, তিনি তার জায়গা থেকে যদি এনসিপি থেকে নির্বাচন করতেন, তিনি শতভাগ জিততেন ঢাকা 9 আসনে এবং তিনি সংসদে যেতেন। কিন্তু দেখেন, তার যে পরিচিতি, তার যে ইনফ্লুয়েন্স, তার যে পজিটিভ ইমেজ, এটাকে কাজে লাগিয়ে জেতা তো দূরের কথা, তিনি সেকেন্ডও হতে পারেন নাই। তো এটাই হচ্ছে আসলে একটা রাজনৈতিক দলের যে সংগঠনটা থাকে, ওই সংগঠনটার আসলে গুরুত্ব। এবং একটা এখানে কিন্তু একদম ফিক্সড ভোট ব্যাংক থাকে, প্রত্যেকটা সেন্টারে এজেন্ট দিতে হয় এবং প্রত্যেকটা জায়গায় একটা ম্যান পাওয়ার থাকতে হয়। ওইটা না হলে আসলে যত বড়ই ফেস হোক না কেন, জিতে আসা একদম অসম্ভবের কাছাকাছি আসলে। তো সেই জায়গা থেকে খালি ব্যক্তি নয়, বরং হচ্ছে যখন একটা দল থাকবে, একটা দলের সাথে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট, তাদের ফিউচার অনেক কিছু জড়িত। তো তাদের কথা চিন্তা করেই দীর্ঘমেয়াদে এবং বিচক্ষণভাবে, দূরদর্শীভাবে ওই সিদ্ধান্ত নিতে হয়। এনসিপিও এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি যে শতভাগ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আপনাকে এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি, যেটা হচ্ছে ধরেন এই জোটটা যদি নির্বাচনী জোট বিএনপির সাথে হতো, বিএনপি প্রত্যেক পদে পদে প্রমাণ করছে যে এই নির্বাচনী জোটটা বিএনপির সাথে হলে আমাদের ভুল হতো। তারা জুলাই সনদের বিপক্ষে যাচ্ছে, তারা গণভোটের বিপক্ষে যাচ্ছে, তারা তাদের জায়গা থেকে আবার নতুন করে ক্ষমতার অপব্যবহার শুরু করছে, প্রত্যেকটা জায়গায় দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ দিচ্ছে, তারা প্রশাসক হিসেবে দলীয় তাদের নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছে বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোকে, সেখানে তার প্রশাসক নিয়োগ দিচ্ছে। আপনি দেখেন এই যে জুনায়েদ সাকি ভাইরা, নুরুল হক নূর ভাইরা, এরা তো এতদিন আন্দোলন করেছে, অনেক ভালো ভালো কথা বলেছে, সিভিল সোসাইটির অংশ কিংবা আরও বিভিন্ন জায়গা থেকে তারা যখন সরকার দলের সমালোচনা করছে, এখন কিন্তু সবার মুখে কুলু পেটে গেছে, কেউ একটা কথা বলে না। এই যে ধরেন ঐক্যমত্য কমিশনের জুনায়েদ সাকি ভাই কত ভালো ভালো কথা বলেছিল, এখন জুলাই সনদের বিপক্ষে বিএনপি যাচ্ছে, তার মুখ দিয়ে কোনো কথা নেই। এই যে নুরুল হক নূর ভাই বিএনপি নিয়ে কত সমালোচনা করতো, এখন বিএনপি এই যে কাজগুলো করছে তার মুখ দিয়ে একটা কথা নেই। তো আমরা বরং এটা ভালো হয়েছে, এই প্রজন্মের মুখটা বন্ধ হয় নাই। যদি বিএনপির সাথে যেত, হয়তো নির্বাচনী জোটের কারণে মুখটা বন্ধ করে ফেলতে হইতো, অথবা ওই জোট থেকে বের হয়ে চলে আসতে হইতো। তো সেই জায়গা থেকে এনসিপি সময়ের সেরা সিদ্ধান্তটাই নিয়েছে। আপনাকে ঘিরে বেশ কয়েকটি বিতর্ক আছে, যদি অনুমতি দেন সেই ধোঁয়াশাগুলো কাটাতে কিছু অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এটা শুনলে এখন খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথা মনে পড়ে যায়। কোনো অনুমতির প্রয়োজন নাই, যখন প্রশ্ন করবেন নির্ভয়ে প্রশ্ন করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনি যখন পদত্যাগ করেছিলেন, তখন গুঞ্জন উঠেছিল আপনি ফাউন্ডেশনের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারেননি, সেই ব্যর্থতার দায়ে, এবং ফাউন্ডেশন থেকে অর্থ আত্মসাৎ করে পদত্যাগ করেছেন। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 2.5 মাস দায়িত্ব পালন করেছিলাম, মাত্র 2.5 মাস, অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত। এই 2.5 মাসে বাংলাদেশের 8টা বিভাগে গিয়ে
10টা প্রোগ্রাম করে ভেরিফাইড 850 মতো শহীদ পরিবার আছে। এর মধ্যে প্রায় 650 শহীদ পরিবারের হাতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আমরা ফান্ড তুলে দিয়েছিলাম। যতজন আহতকে আমরা ভেরিফাইড করতে পেরেছিলাম তাদের একদম অনেকজনকে, কয়েক হাজার জনকে আমরা তখন পর্যন্ত ফান্ড তুলে দিতে পেরেছিলাম। এবং ওই মুহূর্তে সবচেয়ে কঠিন সময়ে আমি প্রথম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলাম। দেখেন কোন সময়ে, যখন একটা ফাউন্ডেশন মাত্র তৈরি হয়েছে, তার একটা ঘর ঠিক মতো হয় নাই, তার আসবাবপত্র ঠিক মতো কেনা হয় নাই, তার যন্ত্রপাতি কেনা হয় নাই, একটা ভেরিফাইড একটা তালিকা নেই, আমি যে কাকে দিব, আমার এটা ভেরিফিকেশন লাগবে না, তো এই ভেরিফিকেশন আমি করলে হবে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করলে হবে, এটা তো হবে না। এই ভেরিফিকেশন সরকারের পক্ষ থেকে হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে হয়েছে, আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়েছে। এই সবগুলো করার পরে তারপরে তালিকা তৈরি হয়েছে। তাহলে এত কিছু এত অল্প সময় করে আবার কয়েক হাজার জনকে আমরা দিয়েও ফেলেছি, প্রত্যেকটা বিভাগে বিভাগে গিয়েছে। আমি এটুকু বলতে পারি, 2.5 মাসের কার্যপরিধি বিবেচনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ইতিহাসে আর কোনো সাধারণ সম্পাদক আসবে না যে আমার চেয়ে বেশি কাজ করবে। ওইটুকু কাজ করেছি, দিন রাত কাজ করতে হয়েছে। এবং আমি স্নিগ্ধ আমাদের যে ছিল সেখানে, তাকেও আমি ক্রেডিট দিতে চাই, আমার পুরো টিমটাকে ক্রেডিট দিতে চাই। সবাই দিন রাত কাজ করেছে, খুবই সামান্য বেতন ছিল তখন ইনিশিয়ালি, এবং তারা তাদের জায়গা থেকে অফিস আওয়ারের বাইরে অনেকক্ষণ কাজ করেছে। যারা রিসার্চ টিমে ছিল ওইখানে রাত 10টা পর্যন্ত, কিন্তু অফিস আওয়ার ছিল তার বিকাল 4টা পর্যন্ত। তো অনেক কাজ করেছে। এবং আমি এটুকু বললাম যে আমার যখন মনে হয়েছিল যে এখন আমার দলে যেতে হবে দেশের বৃহত্তর স্বার্থে, মানুষের স্বার্থে, আমার এই শহীদ পরিবারের স্বার্থটাকে টিকিয়ে রাখার জন্য, আমার আহত যোদ্ধাদেরকে, শহীদ পরিবারকে প্রোটেক্ট করার জন্য। আজকে আপনি দেখেন, আজকে ফাউন্ডেশন দিয়ে শহীদ পরিবার, আহত যোদ্ধাদের প্রোটেক্ট করা যাবে? যাবে না। শুধু একটা সহযোগিতা হয়তো পাওয়া যাবে, হয়তো একটু পুনর্বাসন হওয়া যাবে। কিন্তু আপনি যদি দেখেন, আমার এই যোদ্ধাদেরকে, অভ্যুত্থানের সহযোদ্ধাকে প্রোটেক্ট করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতেই হবে। আপনি দেখেন, বিএনপি তাদের জায়গা থেকে পুলিশ হত্যার বিচার শুরু করছে, কাদের ওখানে নাম দিবে? আমার এই জুলাই যোদ্ধাদেরকে নাম দিব ওইখানে, যদি তারা এই ষড়যন্ত্রটা করে, নীল নকশা করে। কিন্তু আমার এই যোদ্ধাদেরকে তো আমার প্রোটেক্ট করতে হবে, রাজনৈতিকভাবে হবে, আইনগতভাবে প্রোটেক্ট করতে হবে। এই জন্য আমার ওই ফাউন্ডেশনের জিএস থাকার চেয়ে আমার একটা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়াটা, দলটাকে সারা দেশে সংগঠিত করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আমি দীর্ঘমেয়াদী ওই চিন্তার বিবেচনায়, বড় বৃহৎ স্বার্থের চিন্তার বিবেচনায়, মানুষের দেশের স্বার্থের বিবেচনায় আমি এই জায়গায় দায়িত্বে এসেছি। এবং আমার যখন মনে হয়েছে যে আমি দুইটা যদি একসাথে করি, ওই পথটা যদি ধরে রাখি, তাহলে এটাও ক্ষতিগ্রস্ত হবে, ওইটাও ক্ষতিগ্রস্ত হবে। আমি কোনোটাকেই ক্ষতিগ্রস্ত করতে চাইনি। আমি এটাতে চলে এসেছি সাহস নিয়ে, সৎ সাহস দেখিয়ে আমার ওই জায়গাটা আরেকজনের জন্য ছেড়ে দিয়েছি। এটা হলো প্রথম জায়গা। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যেটা বলা হইলো আর কি, ফাউন্ডেশন থেকে টাকা আত্মসাৎ করার বিষয়। এটা হলো আসলে আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এবং এটা আরেকটা জিনিস হইলো, বিএনপির কিছু নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই আছে, ইভেন যারা এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলে আছে, তারা তাদের জায়গা থেকে যখন মনে হয় যে রাজনৈতিক স্বার্থে কাউকে প্রশ্নবিদ্ধ করা লাগবে, তারা এই ধরনের গুজব ছড়ানো শুরু করে। কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কারো টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। ওইটা সব ট্রানজ্যাকশন হয় অনলাইনে। এবং আমার সময় ওই 2.5 মাসে শহীদ পরিবারের কিংবা আহতদের কাছেও যত টাকা গিয়েছে, শহীদ পরিবারের কাছে 5 লক্ষ করে আর আহতদের কাছে 1 লক্ষ করে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন ব্যাংকিং সিস্টেমে গিয়েছে। এবং কারো যদি বেতনও যায়, ওইটাও ব্যাংকিং সিস্টেম, সরাসরি ফাউন্ডেশনের অ্যাকাউন্ট থেকে একদম তাদের পার্সোনাল অ্যাকাউন্টে, এবং প্রত্যেকটার স্টেটমেন্ট আছে, ব্যাংকের স্টেটমেন্ট। কারো, আমি আমার জায়গা থেকে ওই 2.5 মাসে আমরা প্রায় 60-70 কোটি টাকার মতো বিতরণ করেছি। কিন্তু কোনো দিন আমরা কেউই, শুধু আমি তো না, আমার যে সিইও ছিল, স্নিগ্ধ থেকে শুরু করে পুরো ফাউন্ডেশন যারা ছিল, কেউ ক্যাশ চোখে 1 টাকাও দেখে নেই। এটার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকটা টাকার ব্যাংক স্টেটমেন্ট আছে। ওই জায়গা থেকে কারো 1 টাকাও, মানে আমার সময় অন্তত, আমি আমারটুকু বলতে পারবো, এদিক ওদিক করার কোনো সুযোগ ছিল না। এবং এটা শতভাগ স্বচ্ছ ছিল। ওইটুকু পুরোপুরি গুজব আর কি, একটা মানুষকে প্রশ্নবিদ্ধ করার জন্য যা করা যায় ওই চেষ্টা। 16ই জুলাই শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আসার সময় আপনি মিছিলটাকে রাজু ভাস্কর্যের দিকে নিতে বাধা প্রদান করেন, এবং এটা নিয়ে তখন পরবর্তীতে অনেকেই অনলাইনে ভিডিও বার্তা দিয়েছিল এবং অনেকেই ক্ষুব্ধ হয়েছিল, বলছিল যে আপনি ইচ্ছা করেই মিছিলটাকে রাজু ভাস্কর্যের দিকে নিতে দেননি, দোয়েল চত্বর থেকে ঘুরিয়ে দেন, যাতে করে আওয়ামী লীগের সাথে কোনো এনকাউন্টার না হয়, যাতে করে ছাত্রলীগের সাথে কোনো এনকাউন্টার না হয়। এবং সেদিন অনেকেই বলছিল যদি মিছিলটাকে ঘুরিয়ে নেওয়া যেত রাজু ভাস্কর্যের দিকে, তাহলে হয়তো সেদিন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ছাত্রলীগ
ছাত্রলীগের হাত থেকে স্বাধীন করা যেত বা মুক্ত করা যেত, পরবর্তীতে যে 18 জুলাই 19 জুলাই এগুলো হয়তো দেখতে হতো না। তো এই ব্যাপারটা আপনি কি মনে করেন আসলে, আপনি এই ব্যাপারটা বা এই জিনিসটা মিছিলটা ঘোরানোর ক্ষেত্রে কেন এই ভূমিকাটা রেখেছিলেন, এবং কেন আপনার মনে হয়েছে যে মিছিলটাকে রাজু ভাস্কর্যের দিকে না নিয়ে শহীদ মিনার বা শহীদ মিনার থেকে দোয়েল চত্বরের দিকে ঘোরানো উচিত? এটা যেমন হচ্ছে হয়তো হতে পারতো যে 18-19 জুলাই দেখতে হইতো না, এটা দুইভাবে হইতে পারতো। এক, দেখতে হইতো না হইলেও যে তার আগে ভালো কিছু হয়ে গিয়েছে, 18 জুলাই 19 জুলাইয়ের দিকে যায় নাই। আর আরেকটা জিনিস হইতে পারতো এরকম যে তার আগে আন্দোলনে শেষ হয়ে গিয়েছে, তাহলে আর 5 আগস্ট কোনোদিন আসতো না। তো আর যারা এটা মনে করে তাদের জায়গা থেকে বা মনে করেছিল ওই মুহূর্তে আর কি, ওই 15 তারিখে মানে এরকম 15-16 তারিখে এরকম পরিস্থিতি ছিল না যে ওই দিন যদি আমরা নিয়েও যেতাম, দু একটা যদি এনকাউন্টারও হইতো, ওইখান থেকে একটা গণঅভ্যুত্থান ওই দিন হয়ে যেত। তো খুব তাড়াতাড়ি পাওয়ার আশা যদি কারো থাকে, ওইটা বরং হিতে বিপরীত হয় আর কি। আমি যদি ঘটনাটা জাস্ট একটু বলি, ওই দিন শহীদ মিনারে, এটা 16 তারিখের কথা সম্ভবত, শহীদ মিনারে হচ্ছে আমরা বিচ্ছিন্নভাবে সে জড়ো হচ্ছিলাম। তো আমি আসলাম, একটু পরে হাসনাত আসলো, তার কিছুক্ষণ পরে আসিফ আসলো, নাহিদ আসলো। তো ওরা আবার আগে এসে আমাদের ওইখানে একটা সিদ্ধান্ত হলো শেষ হওয়ার সময় যে মিছিলটা আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়ে শেষ করব। হওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিল, কিন্তু একটু কথা হলো বিক্ষোভ কর্মসূচি দিয়ে শেষ করবো, মানে মিছিলে আর যাব না। কারণ ওই দিন রাসেল টাওয়ার থেকে ওইদিকে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী অবস্থান করতেছিল, আর রাসেল টাওয়ার এইদিকে শহীদ মিনার এরিয়া, কার্জন এরিয়া, এইদিকে আমরা ছিলাম। তো আমার ওই দিন আবার আমরা আমাদের জায়গা থেকে অনেকে ইন্টারনাল কিছু যোগাযোগ মেনটেন করতাম। প্রত্যেকটা ক্যাম্পাসের জায়গায় আমাদের কিছু ছেলে পেলে থাকতো, তারা আমাদেরকে তথ্য দিত কোথায় কী অবস্থা। তো তাদের জায়গা থেকে তথ্য হচ্ছে যে ভাই রাজু ভাস্কর্য রাসেল টাওয়ার থেকে এইদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মহানগর থেকে অনেকে তারা নিয়ে আসছে, তারা অবস্থান করতেছে, তাদের কাছে কিছু অবৈধ অস্ত্রও আছে। তো এটা ছিল তথ্য। আর পুলিশ বা প্রশাসনের জায়গা থেকে যোগাযোগ হচ্ছে ভাই আপনার রাসেল টাওয়ার থেকে ওইদিকে করেন। তারা প্রথমে বলতেছিল কর্মসূচি না করতে, যেহেতু ছাত্রলীগ কর্মসূচি দিচ্ছে, আগের দিন একটা দিচ্ছে, হামলা হয়েছে, আবার হামলা করে তারা আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে আন্দোলনটা শেষ করেও দিতে পারে। এটা ছিল প্রশাসন এরকম করে বলতেছিল। আমাদের কথা ছিল কর্মসূচি দিচ্ছি, কর্মসূচি শেষ করতে হবে, নাহলে তো আমরা অটোমেটিক পরাজিত হয়ে গেলাম। কর্মসূচি তাদের ভয় আমরা করলাম না, কর্মসূচি করতে হবে। তো যখন আমাদের শেষের দিকে নাহিদ, আমি, আসিফ, হাসনাত, বাকের আমরা কথা বলতেছিলাম, তো তখন এরকম ছিল যে বিক্ষোভ কর্মসূচি দিয়ে শেষ করব। আবার মনে হইলো যে যদি মিছিলটা না দেয় এটাও তো একটু পরাজয়। তখন সিদ্ধান্ত হইলো মিছিলটা কোন দিকে যাবে, ওই শহীদ মিনার থেকে ওইখান থেকে বের হয়ে পলাশির দিকে যাবে, ওইখান থেকে রাউন্ডটা ঘুরে আবার শহীদ মিনার এসে শেষ হবে, অথবা শহীদ মিনার থেকে বক্সিবাজার মোড়ের দিকে যাবে, ওইখান থেকে পলাশিতে গিয়ে আবার শহীদ মিনার এসে শেষ হবে। রুট ছিল এটা। তো এরপরে ওই কথাটা বলেই ওইখান থেকে যেটা হইল যে নাহিদ, আসিফ, আমরা সব আবার কথা হচ্ছিল যে এই রুটের কোনো ইম্প্যাক্ট নাই আসলে, মানে ওই মুহূর্তে ওই রুটটার ওইভাবে ইম্প্যাক্ট ছিল, এটা একটা ব্যাক সাইড ছিল। তো তখন নাহিদ, আসিফ এটা মানে ওই মুহূর্তে আমাদের আলাদা আলাদা করে বের হয়ে যাইতে হবে, একসাথে গেলে অ্যাটাক হইতে পারে, তো নেতৃত্ব শূন্য করার জন্য তুলে নিতে পারে এরকম একটা ভয় ছিল, বা গুলি করতে পারে। তো সেই জায়গা থেকে ওরা বলতেছে তোমাদের যেটা ভালো মনে এটা করো, এই কথা বলে মানে ফাইনাল একটা কিছু হওয়ার আগে ওইখান থেকে ওরা বের হয়ে গেল, আসিফ, নাহিদ, বাকের। এটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে আলাদা আলাদা করে বের হওয়াটাও ওই সময় দরকার ছিল। তো পরবর্তীতে আমি আর হাসনাত পড়ে গেলাম ওইখানে। তো আমাদের মানে অনেকের চাওয়া ছিল যে না আমরা ওইখান থেকে কার্জন যাব, কার্জন থেকে রাজু ভাস্কর্যে যাব, রাজু ভাস্কর্য দিয়ে এখানে আসব। তো রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা ওইখানে আছে, অস্ত্রসহ আছে, রাসেল টাওয়ার ব্যারিকেড দেওয়া আছে। সো এই ব্যারিকেড দিয়ে আবার এদিকে হচ্ছে না, আবার এদিক দিয়েও যেতে পারতেছি না যে শহীদ মিনার দিয়ে রাসেল টাওয়ার দিয়ে রাজুতে যাব, এটা হচ্ছে না। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি হাসনাত ওইখানে যে আমরা ঠিক আছে কার্জনের দিকে যাব এবং কার্জনে গিয়ে শেষ করব, আমরা ওইটাতে যাব না এখনই, কারণ ওইখানে এই অবস্থা। ওই দিন কিন্তু ইন্টারনাল যোগাযোগটা আমি মেনটেন করতেছিলাম, মাঠের পরিস্থিতির জায়গাটা। তো আমরা যখন কার্জনের ওইখানে গেলাম, তখন ওইখানে আমাদের সাথে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তাদের দাবি হচ্ছে যে তাদেরও সবার কাছে লাঠি টাঠি আছে, কারণ আমাদেরকে এর আগে লাঠি দিয়ে পিটানো হয়েছে তার আগের দিন 15 তারিখে। তো তাদের কথা হচ্ছে যে না আমরা আমাদের জায়গা থেকে কার্জন দোয়েল চত্বর থেকে রাজুতে যাব। দোয়েল চত্বরের ওইখানে রাজু ভাস্কর্যের দিকে যে লাইনটা, ওইখানে যে ঢাকা গেট আছে, ওইখানে আবার পুলিশের ব্যারিকেডও ছিল। তো আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইখানে শেষ করব।
তো হাসনাত আবার তখন বলতেছিল যে না, সবার যেহেতু রিমান্ড আছে চলো ওইদিকে যাই। তো হাসনাতের সাথে ওইখানে আবার আমার একটু কথা কাটাকাটি হয়েছে যে তুমি যদি নিয়ে যাও তাহলে তুমি তোমার দায়িত্বে নিয়ে যাও, আমি এখান থেকে শেষ করলাম, কারণ আমাদের কথা ছিল এখানে শেষ করতে হবে। দেখেন, আমার এই চিন্তাটা এই জায়গায় ছিল যে আমি গতকালকে আমার অনেক বড় একটা শক্তি ক্ষয় হয়ে গেছে 15 জুলাই। আজকে আমার সফলভাবে শেষ করতে হবে, প্রোগ্রামও করতে হবে, আবার মানুষদের মধ্যে সাহসেরও সঞ্চার তৈরি করতে হবে, আবার সবাইকে সেইভাবে ফিরায় নিতে হবে। কারণ আজকে যদি আমি আবার, গতকালকে আমার ধরেন 50% শক্তি ক্ষয় হয়ে গেছে, আজকে যদি যা আছে তা থেকে আরও 50% ক্ষয় করে ফেলি, তার মানে আমি অলরেডি আমার 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 3 ভাগ শক্তি ক্ষয় করে ফেললাম। তাহলে তারপরের দিন আমার কর্মসূচি হলে আমি আর কর্মসূচিতে মানুষ পাবো না। 15 তারিখে আমার সাথে অন্তত 1000 মেয়ে ছিল, 16 তারিখে আমার সাথে 200 মেয়েও ছিল না, আমার শক্তি ক্ষয় হয়ে গেছে। তো আমার তো যুদ্ধের একটা নীতির জায়গা হচ্ছে, একবার শক্তি ক্ষয় হইলে আমি যেমন আমার কৌশলের জায়গায় ঠিক থাকবো, আমি যেমন আমার প্রতিপক্ষ যেন বুঝতে না পারে আমি পরাজিত হয়ে গেছি, এটা যেমন মাথায় আমার থাকতে হবে, আবার একই সাথে আমার শক্তিটাকে রিগেইন করতে হবে, আমার পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতিও নিতে হবে। তো আমি খালি শক্তি ক্ষয় করে যাব, সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল ওই জায়গায় দূরদর্শী বিচক্ষণ সিদ্ধান্ত হবে, সফলভাবে একই সাথে শেষ করা, সংঘর্ষটা এড়ানো, আমার নিজের শক্তিটাকে রিগেইন করা, ওইটা নিয়ে যখন আমার মনে হবে আমি শক্তিশালী হয়েছি, ওইটা নিয়ে আমার পরবর্তী ধাপে আক্রমণে যাওয়া। তো সেই জায়গা থেকে আমি তখন ওই কথা হাসনাতকে বললাম, বলে ওইখান থেকে আমি কথা হলো এরকম যে ওইখানেই শেষ করে ফেলবো, ওইটা ওকে বলে আমি ওইখান থেকে কার্জন দিয়ে আমি FHL পুকুর পাড় পর্যন্ত চলে গিয়েছিলাম। ওইখানেও একটু আড্ডা দিচ্ছিলাম, যে আমি ওইখান থেকে মানে কথা বলতেছিলাম, আড্ডা দেয়া না, আমার একজন স্যারের সাথে দেখা হলো, কয়েকজন হলের শিক্ষার্থীর সাথে দেখা হলো, কথা বলতেছিলাম যে ওইখান থেকে হলে চলে যাব। কিন্তু হঠাৎ করে আবার হাসনাতের কল যে এখানে পরিস্থিতি এমন, কেউ আর এখান থেকে মানে শেষ করতে চাইতেছে না, এখান থেকে ঢাকা মেডিকেল দিয়ে তারা আবার শহীদ মিনারের দিকে যাচ্ছে, ওইখান থেকে আবার রাজুর দিকে যাবে। তো পরবর্তীতে আমি আবার ওইখান থেকে ঘুরে গেলাম, ওইখান থেকে গিয়ে ওরা ঢাকা মেডিকেল থেকে শহীদ মিনারে গেল, আমি আবার শহীদ মিনারে জড়ো হলাম, ওইখান থেকে আবার তারা রাসেল টাওয়ার দিয়ে রাজুর দিকে যাবে। তো পরবর্তীতে মিছিলটা দেখলাম যে মিছিলটা হচ্ছে ভিসি চত্বরের দিকে গেল, তো আমিও মিছিলের সাথেই ছিলাম, তখন ভিসি চত্বর পর্যন্ত গেলাম, এবং ওইখানে গিয়ে আমাদের অনেক আরও মানে আমরা স্লোগান দিয়ে আমরা অনেকেই চাচ্ছিল এখান থেকে রাজুতে যাবে, ওইভাবে শেষ করলাম। তো হয়তোবা অনেকের মনে ওইখানে মনে হয়েছিল যে ওইটা হইলে ভালো হইতো, কিন্তু আমি তো আমার জায়গা থেকে যখন ডিসিশন মেকিংয়ের জায়গায় ছিলাম, আমি তো আবেগ দিয়ে চিন্তা করতে পারি না, আমার বৃহৎ স্বার্থ এবং দীর্ঘমেয়াদে আন্দোলনটার কথা চিন্তা করে আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি ওইটাই নিয়েছি। তো সিদ্ধান্তে ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তো ওইটা ঠিকই ছিল। ঠিক যদি ছিল বলে ওই প্রসেসে আমি 5 আগস্টে এসেছি, অভ্যুত্থানটা সফল হয়েছে। আর যদি ওইটা না হতে হয়তো উল্টাও হতে পারতো। তো দিন শেষে আমার ওই সিদ্ধান্তের জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই, মনে করি যে ওটা তখনকার জন্য ঠিক ছিল, সিচুয়েশন বেসিস। আপনাকে নিয়ে আরও একটি বিতর্ক আছে, সেটি হচ্ছে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যখন ডিবিতে ছিলেন, তাদেরকে যখন ডিবি তুলে নিয়ে গিয়েছিল, তখন আপনি, হাসনাত আবদুল্লাহ এবং আরও একজন মিলে মন্ত্রীপাড়ায় বা মন্ত্রীদের কার্যালয়ে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। অনেকে বলে থাকে যে আন্দোলনটাকে তখন স্তীমিত করার জন্য বা দমিয়ে ফেলার জন্য আপনারা তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই বিতর্কটা বা এই ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতেন। প্রথমত হলো প্রশ্নটাতে একটা বড় ভুল আছে যে আমরা গিয়েছিলাম, এটা তো অনেক বড় ভুল। 18 তারিখে যখন হচ্ছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা পুরো ঢাকা শহরে নামলো, তাদের উপরে অতর্কিত গুলি চালানো হলো, স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা নামলো, তাদের উপরে গুলি চালানো হলো। ওই দিনই শতাধিক লাশ ঢাকার রাস্তায় পড়েছিল। আমাদের ওই দিন কথা ছিল যে এই গুলি চালানোর আগে এরকম আমাদের জায়গা থেকে কথা ছিল যে আমাদের 2 থেকে 3 জন সমন্বয়ক মন্ত্রী পাড়ায় বা হচ্ছে মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রীর সাথে তারা আলোচনা করতে চায়, তারা নিজেরা আহ্বান জানাবে এবং ওই আলোচনায় মানে অনেকটা বাধ্য করা এটা যে বসতে হবে আর কি। তো এটা কথা ছিল গুলি চালানোর আগে, কিন্তু যখন গুলি চালানো হলো তখন এরকম কথা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে স্পষ্ট করে বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়া এখনও পোস্ট আছে, হাসনাত থেকে শুরু করে আমরা সবাই বলেছিলাম। তারপরও যখন এরকম গুলি চালানো হলো, আমরা যখন স্পষ্ট করে এটা বললাম, তখন এজেন্সির পক্ষ থেকে, সরকারের বিভিন্ন জায়গা থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চাপ আসা শুরু করলো যে কোনো মূল্যে তারা তাদের জায়গা থেকে আমাদেরকে যেতেই হবে তাদের সাথে কথা বলার জন্য। সেখানে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, ডিবি সবাই এই জায়গাটা নিয়ে কাজ করা শুরু করলো এবং প্রচণ্ড চাপ দেওয়া শুরু করলো। তো
ওই সময়ে আমি এবং হাসনাতের মামার বাসায় সায়েন্স ল্যাবে ওখানে অবস্থান করছিলাম। তো সেখানে গোয়েন্দা সংস্থার গাড়ি নিচে এসে অবস্থান গ্রহণ করা শুরু করলো এবং তারা তাদের জায়গা থেকে ফোন দিয়ে হুমকি দেয়া, মানসিক যত চাপ তৈরি করা, হাসনাতকে বলল যে কুমিল্লায় হচ্ছে ওর 9 মাসের প্রেগনেন্ট বোন আছে, সেখানে শুধু ওর মা আছে। তো আমরা যদি তাদের কথায় রেসপন্স না করি তাহলে তারা পরিবারের দিকে যাবে, এবং তারা এরকম করে বলল যে এই বাড়িতে থাকে, ওই বাড়ির আশেপাশে তাদের বাহিনী আছে, আমরা যদি নিজেরা তাদের সাথে না যাই তাহলে তারা তাদের পরিবারের মানুষদেরকে তুলে নিয়ে আসবে। খুব স্বাভাবিক, যখন পরিবার ওখানে চলে আসে তখন কেউ নিজের যে কোনো আত্মত্যাগ দিতে প্রস্তুত থাকে। তো সেই জায়গা থেকে হাসনাত বলল যে ঠিক আছে, কি করবে আমাদেরকে করুক, চলো আমরা যাই, এটা পরিবার পর্যন্ত না নিয়ে যাই। তো এবং এরকম কথা বলা হলো যে হয় আপনারা নিচে আসবেন, নাহলে আমরা উপরে যাব। তো যেহেতু হাসনাতের মামার বাসা ছিল, আমরা চাই নাই যে আত্মীয় স্বজনদেরকে এগুলোর মধ্যে টানার জন্য। তো আমরা নিজেরাই, আমি এবং হাসনাত আসি, আমাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় চাপ প্রয়োগ করে, বাধ্যতামূলকভাবে তুলে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে আমরা তো জানি না, আমাদেরকে গোয়েন্দা সংস্থার গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এবং আমরা পরবর্তীতে সন্ধ্যায় 18 তারিখে রাতের দিকে, তখন হয়তো রাত 8টা বাজে, এরকম টাইমে আমরা নিজেদেরকে একটু আবিষ্কার করি, আমাদেরকে কালো গ্লাসের গাড়িতে নিয়ে যাওয়া হয়। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাইরে থেকেও দেখা যাচ্ছিল না, ভিতর থেকেও দেখার সুযোগ নেই। আমরা গিয়ে আবিষ্কার করলাম, পরবর্তীতে জানতে পারি যে আমাদেরকে একটা সুন্দর একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে মিডিয়ার কল্যাণে জানতে পারি ওটা রাষ্ট্রীয় একটা অতিথি ভবন পদ্মা। ওইখানে আমরা গিয়ে দেখি যে ডিজিএফআইয়ের চিফ থেকে শুরু করে তৎকালীন ডিজিএফআইয়ের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, অফিসার আছে, কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ কর্নেল, কেউ ব্রিগেডিয়ার জেনারেল, এইরকম কেউ হচ্ছে মেজর জেনারেল, এইরকম সবাই ওইখানে বড় বড় অফিসাররা, গোয়েন্দা সংস্থার কমান্ডোরা, তারা ওইখানে ছিল 20-30 জন এরকম। আমরা মাত্র 2টা ছেলে। আমাদেরকে তারা এমন কোনো চাপ নাই ওই জায়গায়, মানসিক চাপ নাই, ধমকানো নাই, ভয় দেখানো নাই যে তারা দেখে নাই, তৈরি করে নাই, এমন কোনো পরিবেশ নাই, তারা তৈরি করে নাই। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে দেখলাম তারা যখন আমাদের সাথে কথা বলছে ডিজিএফআই চিফ, তখন আমরা দেখলাম 3 জন মন্ত্রী পাশের রুমে গিয়ে বসলো তারা। এরপরে ডিজিএফআই চিফ উঠে গেলেন, ওইখানে গিয়ে কথা বললেন। এরপরে আমাদের এখানে আবার আসলেন, এসে বললেন যে আমাদের 2 জনকে ওইখানে, আমরা তখন 2 জন ছিলাম, আমি আর হাসনাত, যে আমাদের 2 জনকে ওখানে যেতে হবে, তাদের সাথে গিয়ে কথা বলতে হবে। কেন? কারণটা হইল ওই যে তারা বলেছিল এর আগে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে মন্ত্রীরা যদি আহ্বান জানায় তাহলে আমরা যারা সমন্বয় আন্দোলন করছিলাম আমরা তাদের সাথে গিয়ে বসবো। তো তাদের গোয়েন্দা সংস্থার কথা হইল যে আমার প্রতিষ্ঠানের সম্মান বাঁচানোর জন্য আমার ওই মন্ত্রীদের সাথে আপনাদেরকে বসাইতেই হবে, তোমরা যদি না বসো যেভাবে হোক আমরা বসাবো, আমার প্রতিষ্ঠানের সম্মান আমরা রক্ষা করব, আমার গোয়েন্দা সংস্থার, এটার জন্য তোমাদের সাথে যা করো আমরা তাই করব। তো আমরা তখন বললাম যে আমরা বসতে চাইছিলাম তখন আমার একজন ভাইকেও আপনারা খুন করেন নাই, বা আমার ভাইদের উপর এভাবে গুলি চালান নাই। তো এখন আপনারা আমাদের গুলি চালায় আজকে শতাধিক ভাইকে খুন করছেন, আজকে আমরা রক্ত মারিয়ে কোনো সংলাপে বসবো না। তো এটা যখন আমরা বললাম, তারা বলল যে তাহলে তোমাদেরকে প্রয়োজন আমরা টেনে হিস্ট্রি নিয়ে যাব। তো তখন আমি বললাম যে টেনে হিস্ট্রি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনারা এই যে মন্ত্রীরা যারা আসছে তারা অন্তত বুঝতে পারবে যে আপনারা আমাদেরকে কনভিন্স করতে পারেন নাই, জোর করে টেনে হিস্ট্রি নিয়ে গিয়েছেন, এবং এইটাও আপনাদের প্রতিষ্ঠানের একটা ব্যর্থতা। তো তখন আবার রেগে মেগে তার কি মনে হইল, তিনি মন্ত্রীদের কাছে গেলেন, 3 জনের কাছে, এবং গিয়ে ওই জায়গায় কি কথা বললেন না কথা বললেন, আবার ফিরে আসলেন আমাদের কাছে। আসার পরে দেখলাম কিছুক্ষণ পরে এসে দেখলাম তিনি খুবই রেগে মেগে আছেন, একদম আমাদেরকে যা মন চায় তিনি করবেন এরকম একটা তার মধ্যে কথায় ভঙ্গিতে ভাব, এবং দেখলাম অনেকটা রেগে মেগে ওই 3 জন যারা ছিল মন্ত্রী তারা বের হয়ে চলে গেল। এই যে আমরা তাদের সাথে সংলাপ করলাম না, তারা ওইখান থেকে চলে গেল, তাদের সাথে আমাদের বসা হয় না, কোনো কিছু হয় নাই। এরপরে আমাকে এবং হাসনাতকে ওইখান থেকে একটা সেফ হাউসে পাঠানো হইলো, নাম সেফ হাউস, কিন্তু ওইটা বাইরে থেকে একটা, যেটা বাংলা মোটরের মৎস্য ভবনের পাশে ছিল, বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত ভবন, কিন্তু ভিতরে সকল সুযোগ সুবিধা আছে। বাইরে থেকে মনে হবে ওখানে মশামাছিও যায় না, ওইটা হয়তো একটা ভাগার, এরকম করে পুরাতন একটা ভবন, কিন্তু ভিতরে আমাদেরকে তারা ওইখানে নিয়ে গেল।
অনেক রাতে নিয়ে গিয়ে ওইখানে অনেকটা বন্দি করে রাখার মতো অবস্থা। অনেকগুলো ঘর আছে, কিচেন আছে, আমাকে আলাদা জিজ্ঞাসাবাদ করে, হাসনাতকে আলাদা জিজ্ঞাসাবাদ করে। তারপরে ওখানে শিফট করে অফিসাররা আসে, এক একজন এক এক রকমের ভয় দেখায়, কেউ ভালো কথা বলে, কেউ ভয় দেখায়, কেউ থ্রেট দেয়, ইমোশনাল কথা বলে। এইরকম করে জেরা করা শুরু করলো, কখনো কিচেনে নিয়ে যায়, কখনো গায়ে হাত তোলার চেষ্টা করে। তারপরে হচ্ছে এইরকম বিভিন্ন ধরনের তাদের যত প্রসেস আছে এগুলো আমাদের উপরে করার তারা চেষ্টা করলো। তো দেখেন ওই দিন কিন্তু এই যে বলতেছে যে আমরা বসছিলাম, আমাদের কিন্তু ওই দিন বসাইতে পারেনি, এটা 18 তারিখের কথা বলতেছি। এরপরে ওই 18 তারিখ ওই সময় থেকে শুরু করে 19 তারিখ যখন আমরা আবার ওই ভবনে গিয়ে আমাদের একটা প্রেস ব্রিফিংয়ে দেখা যায় আমাকে, হাসনাতকে, হাসিবকে, এই পুরো সময় আমাদের উপরে মানসিক থেকে শুরু করে সকল প্রকার অত্যাচার চালানো হয়েছে এই পুরো টাইমটাতে। এবং জোর করে আবারও ডিজিএফআই চিফ ওই পরিত্যক্ত ভবনে আবার আসে এবং আমাদেরকে অনেক থ্রেট দেয়। সেখানে হাসিবকে তুলে নিয়ে আসে, হাসনাতের সাথে কমিউনিকেশন করে হাসিবের প্লেস ট্রেস করে তাকে নিয়ে আসে ওইখানে। আমি হান্নানের সাথে কথা বলি, নাহিদের সাথে কথা বলি, নুসরাতের সাথে কথা হয়, এরপরে আরও আমাদের 2-1 সমন্বয়কের সাথে কথা হয়। আমাদের উপরে এমন কোনো হেন চাপ নাই যে প্রয়োগ করা হয় নাই। তো ওই জায়গা থেকে আমাদেরকে মানে একদম যত রকমের টেনে হিস্ট্রে জোর করে তুলে নিয়ে একদম ডিজিএফআই চিফ স্বয়ং নেতৃত্বে থেকে একদম 8-10টা গাড়ি মিলে আমাদেরকে আবার ওই মন্ত্রীদের কাছে ওইখানে নিয়ে যাওয়ার, তারা ওইখান থেকে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য তারা বের হয়। তো আমরা সেদিনও আমাদের জায়গা থেকে স্পষ্ট করে নাহিদ আমাকে বলেছিল যে আমরা যেন আমাদের যে দাবিগুলো 8 দফা 9 দফা যেগুলো ছিল এগুলো যেন আমরা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে আমরা এগুলো তুলে ধরি। কিন্তু দেখেন ওই দিন আমি তখন নাহিদকে বলতেছিলাম যে আমরা যে রিপোর্টার্স ইউনিটিতে আমরা যাব কীভাবে? আমরা তো এখানে আমাদের এই গোয়েন্দা সংস্থার এখানে বন্দি। দ্বিতীয়ত আমাদের জায়গা থেকে ওই সময় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল, আবার বাটন ফোন ছিল, ওইটা দিয়ে মেসেজ যাইতেছিল না, এরকম অবস্থা ছিল। ইভেন আমাদের কাদের যে 9 দফা পাঠাচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কিন্তু একটা মেসেজে পাঠাইতে পারে নাই, একটা করে বা 2-3টা করে দফা পাঠাচ্ছিল। তো আমাদেরকে ওই মুহূর্তে যখন টেনে হিস্ট্রে ওইখান থেকে নিয়ে যাওয়া হইলো, তারপরও মন্ত্রীদের ওইখানে আমাদেরকে কিন্তু বসাইতে পারেনি। ওই জায়গায় আমরা শুধু আমাদের দাবিটা দিয়েই আবার সাথে সাথে বের হয়ে এসে আমরা 3 জন আমাদেরকে অনেক চাপ দেওয়া হয়েছে আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম, এমনকি এটাও বলা হয়েছে যে আমাদেরকে মেরে ফেলবে, রাখবে না। তারপরও আমরা বের হয়ে, ওই ভিডিও স্ক্রিপ্ট আপনি এখনও দেখতে পাবেন, বের হয়ে বলেছিলাম যে আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমরা কর্মসূচি প্রত্যাহার করছিলাম, আমাদের যেটা কর্মসূচি সেটা চলমান থাকবে, স্পষ্ট কথা আছে ওইটা। এমনকি ওই ভিডিওটাও কাট করে মিডিয়ার মাধ্যমে তাদের যারা মিডিয়া ছিল তাদের মাধ্যমে ছাড়া হয়েছিল, যেখানে শুধু ওই দাবিগুলো দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যে আন্দোলন প্রত্যাহার করছি না, এটা চলমান থাকবে বলছিলাম, ওইটুকু দেওয়া হয় না। পরবর্তীতে কিন্তু ওইটুকু বের হয়েছিল, প্রকাশ করেছিলাম আমরা। এবং আরেকটা জিনিস হয়েছিল, ওইখানে মিডিয়ার পিছনে গোয়েন্দা সংস্থার লোকেরা দাঁড়িয়েছিল, আমাদেরকে ওরা চাচ্ছিল আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি এই কথা বলবো প্রথমবার। আমরা এটা বলি নাই দেখে তারা মিডিয়াকে আরেকবার আমাদের প্রেস ব্রিফিং নিতে বলেছিল, আমরা আবার কথা বলেছি, কিন্তু ওইবারও গিয়ে আমরা এটা বলেছি যে আমরা কর্মসূচি প্রত্যাহার করছি না, কর্মসূচি চলমান থাকবে। তখন তারা অনেকটা একদম বিতৃষ্ণা হয়ে তারা বলতেছিল ঠিক আছে আমরা আমাদের মতো করে দেখে নিব। তো তারা তাদের পারমিটেড মিডিয়াগুলোকে এনেছিল এবং আবার ওই মিডিয়াগুলোকে ওইখান থেকে তারা ওই রকম করে স্ক্রিপ্ট সাজিয়ে দিল। তো আসলে কি এটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি শুধু এইটুকু বলি যে আমরা ওই মুহূর্তে আমাদের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা এটা জানতাম যে আমাদের পরে আমাদের পরিবারের উপর আক্রমণ হবে, আমাদের পরিবারের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, শান্তিমতো কোনোদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, হয়তো তাদেরকেও জেলে যেতে হতে পারে, হয়তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হইতে পারে। কিন্তু আমরা কর্মসূচি প্রত্যাহার করি নাই। ওই কমিটমেন্ট আমাদের শহীদদের ভাইদের সাথে, আমাদের সহযোদ্ধাদের সাথে আমাদের তখনও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এর পরবর্তী বিতর্কটি হলো এনসিপির একজন বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর, তার নামে অভিযোগ ছিল যে তিনি এনসিটিভি থেকে 400 কোটি টাকা নয়-ছয় করেছেন। তো গুঞ্জন উঠেছিল যে আপনার আশ্রয়ে তিনি এই টাকাটা নয়-ছয় করেছেন বা এই টাকাটা আত্মসাৎ করেছেন এবং আপনার সাথে তার খুব ভালো সখ্যতা ছিল, দুই একটা ছবিও হয়তো আমরা দেখতে পেরেছি অনলাইনে। তো এইটা নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে আপনি তাকে প্রশ্রয় বা আশ্রয় দিয়েছিলেন কিনা? প্রথমত হচ্ছে দেখেন, ওনার সাথে আমার পরিচয় অভ্যুত্থানের পরে আর কি। তো উনিও আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আন্দোলনের অনেকের সাথেই তো আমাদের নতুনভাবে পরিচয় হয়েছে।
তো একটা মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতেই পারে বা পরিচিতি থাকতেই পারে, ওনার সাথেও ভালো সম্পর্কের জায়গা থাকতে পারে। খালি কি আমার ভালো সম্পর্কের জায়গা ছিল? ধরেন আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর তো ভালো সম্পর্কের জায়গা ছিল, আরও অনেকের ছিল, কিংবা উনি ধরেন একজন ব্যক্তি, এরকম অনেক মানুষের সাথে তো আমাদের নতুন করে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো ধরেন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, এখন এটার জন্য আপনি যদি কোনো একটা অপরাধ করে বসেন, এই দায় কি আমার উপরে আসবে না। এটা হলো প্রথম লেয়ার। সেকেন্ড আরেকটা বিষয়, ওই এনসিটিভির যে বিষয়টা বলা হয়, এটা আসলে কি আওয়ামী লীগের মিডিয়া প্রোপাগান্ডা, এবং এখানে কিছু মিডিয়া আছে যে মিডিয়ার হাউসগুলোতে বিএনপির নেতারা এখন ওই মিডিয়ার প্রধান, হ্যাঁ, তারা তাদের জায়গা থেকে এই প্রোপাগান্ডাটা ছড়িয়েছে। এনসিটিভির ওইখানে আমরা যতদূর আমি পরে জেনেছি, ওটার আমার বিন্দু বিসর্গ ওটা নিয়ে আমার কোনো আইডিয়াই নাই। তো আমি পরবর্তীতে যতটুকু জেনেছি এনসিটিভির একটা কাগজ কেনার টেন্ডার ছিল 115 কোটি টাকার। মানে একটা কাগজ কেনার টেন্ডার 115 কোটি টাকার, কেউ যদি এটা পায়ও তারও হয়তো এখানে 2-1 কোটি টাকা লাভ হইতে পারে, বা 2-3 কোটি 4-5 কোটি টাকা ধরেন লাভ হইলো, এটা হইতে পারে যদি কেউ পায় টেন্ডারটা, যে পাবে। একটা টেন্ডারের মূল্য 115 কোটি টাকা, সেখান থেকে একটা মানুষ 400 কোটি টাকা কোথা থেকে লুটপাট করবে? 1 নম্বর প্রশ্ন। তাহলে এটা একটা মিথ্যা গুজব এবং প্রোপাগান্ডা। 2 নম্বর, 115 কোটির মধ্যে সে যদি কাগজ এনেও দেয় ওই জায়গা থেকে যে টেন্ডারটা পাবে, সেও দিলে ধরেন 5 কোটি টাকা পাইলো সর্বোচ্চ হইল, তাইলে তাকে তো কাগজ এনে দিতে হবে, সে তো হাওয়ার উপরে পুরো 115 কোটি পাবে না, তাই না? তাহলে ওইটা যদি 115 কোটিও বলতো, ওইটাও জীবনে বিশ্বাসযোগ্য হইতো না, ওইটাও ভুয়া হইতো, কারণ তাই তো কাগজ এনে দিতে হবে। এবার ধরেন যদি 5 কোটিও বলতো, তাইলে যে টেন্ডার পাইছে তার ক্ষেত্রে এটা সত্য হইতো। কিন্তু আপনি দেখেন না, ওই গাজী সালাউদ্দিন তানভীর যার কথা বলা হইতেছে, সে কি ওই টেন্ডার পাইছে নাকি, বা সে এটাতে কাজ করছে নাকি? আমি যতদূর শুনতে পেয়েছিলাম যে ওইখানে আসলে সমস্যাটা ছিল আওয়ামী লীগের সময়ে 10-12টা কোম্পানির একটা সিন্ডিকেট ছিল বাংলাদেশের এনসিটিভির বই ছাপানো কেন্দ্রিক। ওই 10-12টা কোম্পানি আওয়ামী লীগের অনেক নেতাকে 10%, 20%, 30% টাকা দিয়ে টেন্ডারগুলো নিত, এবং তারা মিলেই লুটপাট করতো। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশের সর্বশেষ সময়ে বইগুলোর যে কাগজের কোয়ালিটি ছিল, এগুলা আসলে বই মানুষকে ফ্রি দেওয়াটা অনেকটা রিলিফের মালের মতো হয়ে গেছিলো। আপনি দেখবেন আমরা আমাদের জায়গা থেকে দেখেছি, আমরা যখন বই নতুন পেতাম আমাদের একটা খুব ভালো লাগা কাজ করতো, সুন্দর পাতা ছিল, আমরা উল্টে উল্টে দেখতাম। কিন্তু সর্বশেষ সময় মনে হয়েছিল যে আবর্জনার থেকে বইগুলা তৈরি করা হয়েছে, পাতাগুলা ওই ধরনের পাতা দেয়া ছিল, এবং কোনো বই 1 বছর টিকতো না বইয়ের বাধাই। তো এগুলো করতো আওয়ামী লীগের মদতপুষ্ট কিছু লোকজন একটা সিন্ডিকেট করে, এবং তারা কোটি কোটি টাকা লুটপাট করতো, কিন্তু শিক্ষার্থীদের কাছে বাজে বই যেত। তো ওইখানে নতুন মানুষরা যেন সুযোগ পায়, এই জন্য ওইখানে তারা টেন্ডার দিয়েছিল, কিন্তু পুরাতন এই সিন্ডিকেটটা নতুন মানুষদেরকে টেন্ডার দিতেছিল না, এবং তারা তাদেরকে বাধা দিচ্ছিল। তো এটা শুনে বেশ কয়েকজন সমন্বয়ক তাদের জায়গা থেকে সেখানে গিয়েছিল, এইটার কারণে যে সবাই যেন ভালোভাবে টেন্ডার ড্রপ করতে পারে, আমি যতটুকু শুনেছিলাম, এবং যে যার মতো করে ফেয়ারভাবে যেন পায়, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের ওই কালপ্রিটগুলো যারা এতদিন লুটপাট করছে তারা যেন না পায়, ভালোরা দিক, তাদের মতো করে তারা যেন পায়। তো ওইখানে তখন একটা মনে সমস্যা হয়েছিল, সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকজন গিয়েছিল, তার মধ্যে একজন ছিল গাজী সালাউদ্দিন তানভীর, আরও কয়েকজন সমন্বয়করা ছিল যারা গিয়েছিল। এবং এটা যখন বড় সমস্যা হচ্ছিল, কারণ এটার সাথে পুরো দেশের শিক্ষার্থীদের বই পাওয়ার সম্পর্ক আছে, এবং এটার সাথে পুরো দেশের শিক্ষা ব্যবস্থার একটা সম্পর্ক আছে। তো পরবর্তীতে আমি শুনেছিলাম যে হাসনাত তো তখন এখানে কথা বলেছিল, বলে এটা যেন ভালোভাবে সমাধান হয়, দ্রুত যেন বই পায়, কোয়ালিটি যেন এনশিওর হয়, এবং আওয়ামী লীগের ওই সিন্ডিকেট না পেয়ে নতুন যারা দিবে তাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল, ক্যাপেবল ছিল, তারা যেন পায়, সে ওই জায়গায় গিয়ে কথা বলেছিল। মানে ও তো তাও কথা বলছিল, আমি তো ওইটুকুও কখনো বলি না, মানে ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। এইরকম প্রোপাগান্ডা করে ওইটাকে একটা ফ্রেমিং দেওয়া হয়, এবং ওনার বিরুদ্ধে যেই মিডিয়া প্রথমে এই ফ্রেমিংটা করে, গুজবটা ছড়ায় তানভীর ভাইয়ের বিরুদ্ধে, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওনারা ওই মিডিয়া 10 মিনিটের মধ্যে ওই নিউজটা সরায় নেয়, এবং ওইটাকে রেফারেন্স করে অসংখ্য মিডিয়া ওইটাকে নিউজ করে শুধুমাত্র সমন্বয়কদেরকে নেগেটিভভাবে ফ্রেম করার জন্য, আমাদেরকে ওইখানে টেনে আমাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করার জন্য। এই ধরনের এখনও আওয়ামী লীগের কালপ্রিটগুলা, সন্ত্রাসীগুলা, খুনিগুলা, এবং কিছু ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যারা বর্তমানে বিরাজমান, তাদেরও কিছু ব্যক্তিত্বহীন, এবং মানে আমি এদেরকে বলবো আসলে রাজনৈতিক যেগুলো হচ্ছে মানে কালপ্রিট, এদের ন্যূনতম কোনো বিচার বুদ্ধি নাই, তারাও তাদের জায়গা থেকে এগুলো নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়, এবং পরবর্তীতে এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। এনসিটিভির যিনি প্রধান ছিলেন তিনিও প্রেস ব্রিফিং করে বলেছিলেন এটার কোনো সত্যতা নেই। পরবর্তীতে আবার তাদেরই কিছু প্রেতাত্মা দুদকে অভিযোগ করে
দুদকে তাকে নেওয়া হয় এবং সেখানেও তার অভিযোগ যাচাই বাছাই করে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগেই সেখান থেকেও তাকে মানে রিলিজ করে দেওয়া হয়। এটার কোনো সত্যতা তারাও তাদের জায়গা থেকে খুঁজে পায়নি এবং আমার পার্টির জায়গা থেকে এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করেও এটার কোনো সত্যতা খুঁজে পায় না, কোনো এভিডেন্স পায় না। তো দিন শেষে আসলে কি, যেমন আমরা আমাদের ওই যে একজন সমন্বয় কী জানি নাম, মেয়েটার নাম, ওই যে কিছুদিন আগে জেলে নিল সুরভি, হ্যাঁ সুরভিকেও দেখবেন যে 50 কোটি টাকার একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেখানে এজাহারে 50 কোটি টাকার কোনো নামই নাই, কিন্তু মিডিয়া প্রোপাগান্ডা করা হলো যে তাকে নাকি 50 কোটি টাকার দুর্নীতি বা চাঁদাবাজির মামলায় তাকে জেলে নেওয়া হয়েছে। তো এই মিডিয়া আগে ছিল আওয়ামী লীগের দালাল এবং দাস মিডিয়া, এবং এই মিডিয়া অনেকাংশে, সম্পূর্ণ না হলেও এখন হচ্ছে বিএনপির দালালি করা শুরু করছে। বাংলাদেশের এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়া যদি 50টা থাকে, এর মধ্যে অন্তত 30টাতে আপনি দেখতে পাবেন মিডিয়ার যে প্রধান, হাউসের যে প্রধান, এগুলো বিএনপির নেতাগুলোকে ওখানে বসা রাখছে। তারা ওইটা কন্ট্রোল করে, তারা হেডলাইন ঠিক করে, তারা কোনটা নিউজ যাবে কোনটা যাবে না এটা ঠিক করে, তারা কিভাবে আওয়ামী লীগে ফিরে আনবে, ন্যারেটিভ দিবে এটা ঠিক করে, তারা কিভাবে বিএনপিকে উঠাবে আর বিএনপির লুটপাটগুলো মিডিয়া আসতে দিবে না এটা ঠিক করে, কিভাবে অন্য দলকে দমানো যায়, এনসিপিকে বা অন্যান্য দলগুলোকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা যায়, তারা এটা ঠিক করে। তো এই নতুন মিডিয়ার আরেকটা এখানে ফ্যাসিজম শুরু হয়েছে। তো এইটা আমরা তখনও আমাদের জায়গা থেকে দেখছি, এইভাবে অনেকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তো দিন শেষে এইটুকু বলবো যে তানভীর ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, সম্পর্কের জায়গাও আছে, কিন্তু প্রথমত হচ্ছে ওই যে বিষয়গুলো এটা তো প্রোপাগান্ডা, আর দ্বিতীয়ত হচ্ছে ওইটার সাথে আমার বিন্দু বিসর্গ, কেউ ওই সিঙ্গেল কোনো একটা কারো কোনো ধরনের সম্পৃক্ততা কেউ এই 1.5 বছরে কোথাও দেখাইতে পারবে না। যদি দেখায়, আমি তো বলছি স্পষ্ট যে এটা প্রমাণ করতে পারলে আমরা রাজনীতি ছেড়ে দিব। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি বর্তমানে কি করছেন বা আপনার আয় রোজগারের উৎস কি? আমি আসলে আমার জায়গা থেকে মনে হয়েছে আমি কিছু প্রোগ্রাম হাতে নিচ্ছি আর ছোট বিজনেস শুরু করেছি একটা, ওইটাতে একটু কাজ করছি, কিন্তু মনে হচ্ছে যে ওইটা দিয়ে আসলে একটু চলা টাফ হয়ে যাবে। সেই জায়গা থেকে আরও কিছু ছোট ছোট পরিকল্পনা করছি, আশা করি আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন। এই রিলেটেড বেশ কিছু ছোট ছোট বিজনেস যদি শুরু করা যায়, পাশাপাশি আরেকটা আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জায়গা আমি নিজের দক্ষতা স্কিলটা ডেভেলপ করতে চাই, ওই বিষয়টাকেও আমি আমার একটু পেশার জায়গায় রাখতে চাই। তো এটা যখন হবে, এটা তো সবাই আস্তে আস্তে আপনাদের জায়গা থেকে দেখতে পাবেন। আর তখন আমার মনে হয় যে আমি তার আগে যদি বলে ফেলি তাহলে ওটার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওই বিষয়গুলো বলছি না। আরেকটা জিনিস হচ্ছে টকশোতে গেলে মাঝে মাঝে ভালো অনারিয়াম দেয়, তো এটা দিয়ে আশা করি এখন আরামসে একটু হাত খরচ চলে যায়। আপনাকে অনেকে ব্যঙ্গ করে ছোটদের বঙ্গবন্ধু বলে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে একটা মজার আমি ইয়াতে পড়ে গেছি, এটা উভয় সংকট বলা যায়। যেহেতু আমরা ক্যাম্পাসে থাকতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে গেস্ট রুম গণরুম করেছি, ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি, মধুর ক্যান্টিনে গিয়েছি। তো ওই জায়গাগুলোকে কেন্দ্র করে আন্দোলনের সময় হয়তো অনেকের জায়গা থেকে মনে হতো যে আমি আবার ছাত্রলীগের এখানে কোনো এজেন্ট হিসেবে কাজ করতেছে কিনা, কিন্তু যখন প্রত্যেকটা ধাপে দেখলো যে আমি আমার জায়গা থেকে ততটুকু সৎ ছিলাম এবং আপোষহীন ছিলাম, তখন অভ্যুত্থানটা যখন সফলভাবে শেষ হলো, 5ই আগস্ট হলো, তখন আবার কি হলো, এখন যেটা দেখা গেল যে তারপর একটা গোষ্ঠী নতুন করে তৈরি হলো যারা আগের ওই জিনিসটাকে টেনে আনতে চায়। যদিও যখন যে মাত্র 4-5টা মানুষ দাঁড়াইছে, তখন প্রথম দিন আমি দাঁড়াইছি এবং শেষ পর্যন্ত ছিলাম, জানের মায়া করি নাই, কোনো কিছুর মায়া করা হয় নাই, আপোষহীনভাবে ছিলাম। হয়তো এই অভ্যুত্থান সফল না হলে আমরা কেউ বেঁচে নাও থাকতে পারতাম। তো সেই জায়গা থেকে আমাদের যারা সহযোদ্ধা তাদের মধ্যে বা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা, আস্তে আস্তে একটা বিশ্বাস তৈরি হওয়া শুরু হলো। তো এখন যারা ওই আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, ছাত্রলীগের, তাদের তো আমাকে প্রশ্নবিদ্ধ করতে হবে। তো এই জন্য তারা প্রশ্নবিদ্ধ করার প্রথম আমাকে বেছে নিয়েছে আর কি। তো এই জন্য তারা তাদের ওই জিনিসগুলো নিয়ে আসে। তো আমি একটা উভয় সংকটে পড়ে গেছি। তারা আমাদেরকে ওই আওয়ামী লীগের, ছাত্রলীগের ওরা বলে, মীর জাফর দেশে আসলে আমরা যদি ফিরতে পারি তোকে আগে শেষ করব। তো তারা এই হুমকি দেয়। আবার এই দিক থেকে অনেকে যারা আমাদের সহযোদ্ধা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলে এখন আছে, তারা বলে যে আমি তো আগে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করছি, সো তারা আবার ওইটা বলে। সো আসলে মাঝে মাঝে এরকম মনে হয় আর কি, যে বরং আমাকে তো তাদের জায়গা থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত।
কারণ আমি একটা সিস্টেমের মধ্যে থেকে আমার যখন ওই ইয়াটা ছিল, মানে যে বিরোধী রাজনীতি করছে তার জন্য এই বিরোধী আন্দোলনে আসাটা সহজ ছিল। আমি সিস্টেমের ভিতরে থেকে ওখান থেকে রিভোল্ট করে ডাবল রিস্ক নিয়ে ওখান থেকে বের হয়ে আসছি এবং সামনের সারিতে। এবং আপনি দেখবেন 3 আগস্ট রাতে, 3-4 জুলাইয়ে ওই রাতে আমাকে প্রথম হল থেকে বের করে দেয়, দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয় এবং বের করে দেয়। প্রথম টার্গেটটা আমি হই কিন্তু। সো ওই জায়গায় আমার কমিটমেন্টটা বেশি ছিল এবং বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত, তা না হয়ে উল্টা হয় যে দুই দিক থেকেই প্রশ্ন করা হয় আর কি। তো বিষয়টা মাঝে মাঝে একটু খারাপও লাগে, আবার মনে হয় যে আমি তো নিজের মনের কাছে, মানে আমার ওই আত্মতৃপ্তি আছে যে আমি তো আপোষহীন ছিলাম, আমি তো কখনো কোনো জায়গায় কোনো কিছুর সাথে আপোষ করি নাই। সো নিজের কাছে ওই স্যাটিসফ্যাকশন থাকাটা এটা খুবই মানে ভালো লাগে যে আমি তো নিজের জায়গায় ঠিক আছে। আর একটা জিনিস হইতেছে, এটা মাঝে মাঝে নিয়ে আসে কখন, আমি একটা হচ্ছে ওই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ছিল, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল মহসিন হলের মাঠে। তো প্রথমে এটা হল পর্যায়ে হয়, তো আমি আমার হলে চ্যাম্পিয়ন হই। আমি যেহেতু বিতর্ক করতাম, উপস্থিত বক্তৃতা করতাম, তো আমি আমার হল চ্যাম্পিয়ন হই। তখন 18টা হলের চ্যাম্পিয়নরা ওইখানে অংশগ্রহণ করে। তো বিতর্কের বিষয়ই আমার বঙ্গবন্ধু। তো আমি তাহলে কোন বিষয়ে বক্তব্য দিব? আমার তো ওই বিষয়ে দিতে হবে। আমার তো উদ্দেশ্য একজন প্রতিযোগিতা হিসেবে জেতা। আবার এরকম অনেক উপস্থিত বক্তৃতা ছিল যে বাংলাদেশের ইতিহাসের একাল সেকাল, এটাতে আমি এরকম বিতর্ক করেও চ্যাম্পিয়ন হয়েছি, যেখানে আমি কড়া সমালোচনাও করেছি। তো আমার প্রতিযোগী হিসেবে উদ্দেশ্য থাকে জিততে হবে, জিতার জন্য যা বলার আমার বলতে হবে বিতার্কিক হিসেবে, এটাই তো তখন মাথায় থাকে। তো ওই ভিডিওটাকে মাঝে মাঝে আনা হয় যে আমি রাজনৈতিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি, তারপর হচ্ছে ছোটদের বঙ্গবন্ধু, এই অনেক কিছু। কিন্তু এটা রাজনৈতিক প্রোগ্রামে না, ওটা একটা বিতর্ক প্রতিযোগিতা ছিল। এরকম বিতর্কের ন্যাশনাল পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্স আপ, এরকম আমার অসংখ্য ট্রফি আছে। তো ওই জায়গাটাকে আনা হয় আর কি সামনে, এই জন্য হয়তো বলে। কিন্তু যে জায়গা থেকে বলুক, সমস্যা নেই। এরকম আক্রমণ, পাল্টা আক্রমণ এরকম হতেই থাকবে। কিন্তু দিন শেষে মনে করি পিছনে ফিরে তাকানোর এখন সময় নেই, সময় শুধু সামনে এগিয়ে যাওয়ার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সময় আপনার যে একটা ক্রেজ ছিল, স্পেশালি মেয়েদের মধ্যে আপনার যে একটা জনপ্রিয়তা ছিল, বিয়ের পরে সেই জনপ্রিয়তাটা কমে গেছে কিনা? যেটা হচ্ছে বিয়ের আগে থাকে, বিয়ের পরে থাকে না, এটা তো সাস্টেইনেবল না, মানে ওই জনপ্রিয়তার জায়গাটা। তো এটা নিয়ে আমি মনে করি যারা আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী, সমর্থক, পছন্দ করে, তাদের ওই পছন্দের জায়গাটা সবসময় থাকে, এটা কমে না। আর খুব স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের সময় ওই টাইমে যেটা ছিল, যে কারো জনপ্রিয়তার জায়গা বা এনসিপির বা সমন্বয়কদের বা যে কারো, এটা হচ্ছে পিক ছিল। ওই জায়গায় থাকবে না সবসময়, ওটা একটা সাস্টেইনেবল জায়গায় আসবে। ওই জায়গাটা ধরে রাখাটা ইম্পর্টেন্ট। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে আমার শুভাকাঙ্ক্ষী হোক ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বয়সের, তাদের এই শুভাকাঙ্ক্ষী মনোভাবটা, দোয়া, সমর্থন সবসময় থাকবে। এবং এইটুকু প্রত্যাশা করি যে এখন যেটা আছে আগামীতেও যেন এটা থাকে। আমরা একসাথে মিলে আপনাদের ওই অনুপ্রেরণাটা নিয়ে, ওই শুভকামনা নিয়েই তো আমাদের এগিয়ে চলতে হবে। ওইটাই আমাদের সাহস, ওইটাই অনুপ্রেরণা। আপনার কি মনে হয় যে বিয়ে করার কারণে আপনি মেয়েদের ভোট কম পেয়েছেন? না, এরকম না, কখনোই না। বরং আমার কাছে মনে হয়েছে মানুষ একদম, মানে আমার সবচেয়ে বেশি ভোট ব্যাংকটা ছিল আমার মায়েরা, বোনেরা যারা আছেন, এবং এটা অনেক বেশি পরিমাণে ছিল। তো ওই জায়গা থেকে তারা আমাদেরকে, স্পেশালি যারা মায়েরা আছেন, তারা আমাদেরকে সন্তানের মতো ওন করেন। যারা আমাদের বোনেরা, তারা সহযোদ্ধা মনে করেন। আমরা তো একসাথে লড়াই করেছি, কাছাকাছি বয়সের। তো সেই জায়গা থেকে বরং আমার কাছে তো মনে হয়েছে যে ভোট আরও বেশি পেয়েছি তাদের, এবং আশা করি যে আগামীতে এই সংখ্যাটা আরও দিনে দিনে বৃদ্ধি পাবে। এবার চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। রাজনৈতিক অঙ্গনে আপনার সবচেয়ে কাছের বন্ধুকে? অনেকেই বন্ধু আছে। বন্ধু যেহেতু বললেন, তো আমি তাহলে ব্যাচমেট হিসাব করে বলি। এখানে আমি তাহলে আমার যারা সিনিয়র তাদেরকেও রাখতেছি না, যারা বয়সে জুনিয়র তাদেরকেও রাখতেছি না। সিনিয়র জুনিয়র যে কেউ তো কাছের বন্ধু হতে পারে, যার সাথে আপনি হতাশাগুলো শেয়ার করেন বা আপনার রাজনীতির জীবনের যেই ভালো মোমেন্টগুলো আছে সেগুলো শেয়ার করেন। এটা তো স্বাভাবিকভাবে ব্যাচমেন্টের সাথে একটু বেশি হয় আর কি। তো রাজনৈতিক অঙ্গনে আমার পার্টিতে, এনসিপিতে আমার বন্ধু হচ্ছে হাসনাত, নাহিদ, আমরা ব্যাচমেট আর কি। তো এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে তাদের সাথে এটা তুলনামূলক বেশি হয়। নিজের মধ্যে কোন 3টি বিষয় ইমপ্রুভ করা প্রয়োজন বলে মনে করেন? আমি টাকা জমাইতে পারি না। আমার জায়গা থেকে আমি আসলে এরকম কখনো হয় নাই যে আমি ধরেন 20-30 লাখ টাকার মালিক, এটা কখনোই হয় নাই, বা 50 লাখ টাকার মালিক, এটা জীবনও হয় নাই।
তো আমার আসলে বিজনেস করেও আমি যে করব, আমার টাকা জমাইতে পারা উচিত। হ্যাঁ, এটা আমার আস্তে আস্তে এটা করা উচিত, না হলে আমি ইলেকশনে সাফার করেছি। ইলেকশনে আর কিছু খরচ করতে পারলে হয়তো ভালো হতো আর কি। আমি নেতাকর্মীদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী খরচটা দিতে পারি নাই। সো এটা আমার একটা বিষয়, এটা আমার ডেভেলপ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার রাত জাগতে পারি না আমি। তো এটা গুরুত্বপূর্ণ। রাজনীতিতে রাতে অনেক গুরুত্বপূর্ণ মিটিং হয়, ওই মিটিংয়ের সময় আমি মাঝে মাঝে ঘুমাই। তো আমার এই অভ্যুত্থানের আগে অভ্যাস ছিল যে রাত 10টা-11টায় ঘুমাইতাম আর ভোর 4টা-5টায় উঠতাম। অভ্যুত্থানের আগে 1 বছর আমার মনে হয় না কখনো ফজরের নামাজ আমার জামাতে মিস গেছে। তো এটা অভ্যুত্থানের পরে একটু টাফ হয়ে যাচ্ছে। আমি রাত জাগতে পারি না, গুরুত্বপূর্ণ মিটিংগুলো মিস করি বা ঝিমাই। তো এটা আমার মাঝে মাঝে প্রয়োজন হয়ে যায়। সবসময় আমি এটা চাইও না, হেলদি লাইফ লিড করতে চাই, কিন্তু আমি চাই যে আমি যেন ওইটা আমার জায়গা থেকে যদি প্রয়োজন হয় আমি যেন রাত জাগতে পারি। এটা আমার একটা বিষয়। আর আরেকটা ডেভেলপ করতে চাই হচ্ছে, আরেকটু ফ্যামিলি পার্সন হতে চাই। আমার কাছে মনে হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটু অন্যায় করতেছি, সময় দিতে পারি না। তো ওই জায়গাটাতে আমি আর একটু ডেভেলপ করতে চাই। আপনি সন্তান হিসেবে নিজেকে 10-এ কত দিবেন? অভ্যুত্থানের আগে ছিল 10-এ 8-9, এখন 7, কারণ সময় দিতে পারি না। স্বামী হিসেবে নিজেকে 10-এ কত দিবেন? কম 6-7 হবে, কারণ সময় দিতে পারি না। আপনার কি কোনো এক্স ছিল যে এখন আফসোস করে? না, এমন কোনো প্রশ্নের উত্তর আমার জায়গা থেকে এটা নিয়ে কথাই বলা উচিত না বা উত্তরই দেওয়া উচিত না, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আবার ঘাটাঘাটি শুরু হবে, এই হবে ওই হবে। এটা আমি স্কিপ তার মানে করতে চাই। ছিল না, ছিল না, এগুলো নিয়ে আমি কথাই বলতে চাই না, এটা স্কিপ করাই ভালো। বিতার্কিক সার্জিস আলম নাকি রাজনীতিবিদ সার্জিস আলম, কে বেশি ভালো পারফর্ম করে? রাজনীতিবিদ সার্জিস আলম হিসেবে ভালো পারফর্ম করার চেষ্টা আমার আছে এবং ভালো পারফর্ম করার চেষ্টা করা উচিত। এইটাতে একই সাথে একজন ভালো বিতার্কিকও হওয়া প্রয়োজন। সো দিন শেষে আমি যদি ভালো একজন রাজনীতিবিদ হওয়ার ওই চেষ্টাটা শেষ করি, চেষ্টাটা করতে থাকি, আমি করতে চাই যেটা, তাহলে অটোমেটিক অনেক কিছু ভালো হয়ে উঠবে। 5 জন ব্যক্তির নাম বলবো, তাদেরকে নিয়ে এক বাক্যে মন্তব্য করতে হবে বা আপনার পারসেপশনটা বলতে হবে। প্রথমেই নাহিদ ইসলাম। ধীর স্থির, বিচক্ষণ, দূরদর্শী, এক দফার ঘোষক, আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসনাত আব্দুল্লাহ। সাহসী, আপোষহীন, বন্ধু, সহযোদ্ধা, মাথা গরম, এবং অবশ্যই আমি নির্দ্বিধায় বলতে পারি আগামীর বাংলাদেশে আমরা যে অল্প কিছু মানুষের জন্য ফাইট করতে দেখব, তাদের মধ্যে একজন। তারেক রহমান। ব্যক্তি তারেক রহমান এখন পর্যন্ত সমর্থন করি এবং তার জন্য শুভকামনা, কিন্তু এটা টিকিয়ে রাখার জন্য দলীয় প্রধান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হিসেবে সফল হতে হবে। অন্যথায় তার বাবা মায়ের যে লেগেসি, এটাকে ধরে রাখা তার জন্য কঠিন হবে। শফিকুর রহমান। এখন পর্যন্ত জামায়াতে ইসলামের যারা আছেন বর্তমান বিরাজমান, তাদের মধ্যে পজিটিভ মেন্টালিটির, ধীর স্থির এবং বিচক্ষণ মনে হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষকে ধারণ করার জন্য, তাদের নেতাকর্মীদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওয়েলফেয়ার পলিটিক্সের পাশাপাশি সময়ের প্রয়োজন যেই পলিটিক্সটা করা, সেটাও করতে হবে এবং সেই বোল্ড সিদ্ধান্তটা তাকে নিতে হবে। তাসনিম জারা। আপুকে সংসদে দেখতে চাই, উচ্চকক্ষে হলেও দেখতে চাই, সংরক্ষিত নারী আসনে হলেও দেখতে চাই। বাংলাদেশে পলিসি মেকিংয়ে তাসনিম জারা আপুকে প্রয়োজন। তার কি এনসিপিতে ফেরার কোনো সম্ভাবনা আছে, বা আপনারা কি চান যে তাসনিম জারা এনসিপিতে আসুক? অবশ্যই দরজা উন্মুক্ত। আমি মনে করি আপু যদি তার জায়গা থেকে এনসিপির প্রতি ওই অ্যাপ্রোচটা করে, যেহেতু আপু ঘোষণা দিয়ে গিয়েছে, এনসিপি অবশ্যই এই জায়গায় তাকে স্বাগত জানাবে। কয়েকটি রাজনৈতিক দল সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এক বাক্যে। বিএনপি। কালচার অনেকটা আওয়ামী লীগের মতোই, কিছু কিছু মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কতটুকু হবে জানি না। আওয়ামী লীগ। গণহত্যাকারী, স্বৈরাচার, বাংলাদেশের রাজনীতিতে যার অস্তিত্ব থাকা বাংলাদেশের স্বার্থে অনেক বেশি ক্ষতিকর। জামায়াতে ইসলামী। বর্তমান বিরাজমান কাঠামোতে শক্তিশালী বিরোধী দল হিসেবেই দেখি। বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হলে অনেক কিছুতে পরিবর্তন নিয়ে আসতে হবে। এনসিপি।
যদি এনসিপির ফাইন্যান্সিয়াল লিগ্যাল ফ্লো ক্রিয়েট করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনার আসনের বর্তমান যিনি সংসদ সদস্য আছেন তার কাজের মূল্যায়ন একটু করতেন যদি। ব্যক্তি হিসেবে তিনি ভালো, এক আসনের সংসদ সদস্য এবং বিএনপির নেতা হিসেবে কতটুকু ভালো করবেন জানি না, খুব একটা করতে পারবেন বলে মনে হয় না, কারণ ইতিমধ্যেই অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার জন্য জেলার মানুষের যতটুকু প্রত্যাশা ততটুকু নিতে পারবেন বলে মনে করি না। আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, আপনার আলটিমেট লাইফ গোল কি? মৃত্যুর আগে দুইটা জিনিস, একটা হচ্ছে লাইফ গোল দুই দিকের, একটা দুনিয়াবি একটা পরকালের। পরকালে হচ্ছে আমি আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যেন মাথা উঁচু করে গিয়ে দাঁড়াতে পারি, যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে আমি যেন তার অধিকাংশ পালন করার চেষ্টা করতে পারি এবং ডান হাতে আমলনামা নিতে পারি। আর দুনিয়াবি হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত দেশের মানুষের, পৃথিবীর জন্য, উম্মার জন্য এমন কিছু যেন করে যেতে পারি যেটাতে আমারও একটা আত্মতৃপ্তি থাকে এবং এটা মানে দুনিয়ার জন্য, মানুষের জন্য যেন কল্যাণকর হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় আজকে আমরা কথা বলেছি। অবশ্যই আমাদের আবারও দেখা হবে, কথা হবে মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা সার্জিস আলমের সঙ্গে, যাকে নিয়ে রয়েছে কিছু বিতর্ক, যাকে নিয়ে রয়েছে কিছু ধোঁয়াশা, কিছু গুঞ্জন। সেই বিতর্ক, ধোঁয়াশা, গুঞ্জন নিয়ে আজকে কথা হলো তার দীর্ঘ প্রত্যাশা নিয়ে, তার লাইফ গোল নিয়ে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সকল মানুষ একসাথে লড়াই করবে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করার জন্য। সেই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।